হ্যালো, কি করছিস পেরু? আরে রাত্রি 2:45-র সময় লোকে ঘুমানো ছাড়া কি করবে দাদা? সুইটহার্ট, আর একটু অপেক্ষা, বেশি কষ্ট হবে না সোনা মরতে। টাটা। সোনা, আর একটু কষ্ট করতে হবে। রণবাবু, আগে বলছি বেশি লাগবে না, একটু সময় দিন। আরে এই তো কষ্ট পেয়েছে লোকটা। আর একটু এই তো হয়ে এসেছে। টাটা, বাই। আরে কি হলো কি এডওয়ার্ড দা, ঘুমোতে দেবে না নাকি? আচ্ছা, কোন বিষ রক্তে সিরিঞ্জ দিয়ে পুশ করলে পোস্টমর্টেম রিপোর্টে ধরা পড়ে না, বলতে পারবি? এই শুরু করলে মাঝরাত্রিরে, বলো দেখি। শোন, বেশি ভাও খাস না, জানিস তো, বল কত বড় অ্যালক্যালানে ডিটেকটিভ হয়েছিস তুই, সেটা দেখা। বল, পারবি? অবিশ্বাস্য, অলৌকিক। अरे का हुआ रमन बाबू, का देख रहे हो उधर? চা খাবেন তো? সামনে দাঁড়ানো রমনবাবুকে উদ্দেশ্য করে চায়ের দোকানের তিওয়ারি বলল কথাটা। তার দৃষ্টি অবশ্য তাদের ফাঁকা হাউজিং এস্টেটের একটা ফাঁকা রাস্তার দিকে। সেখানে একটি মেয়েকে স্কুটি প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে। রমনবাবু এতক্ষণ গুনগুন করে গান গাইছিলেন। বললেন, খাবো খাবো, বড্ড খারাপ নজর তোর। আমি ভাবছি পড়ে যাবে কিনা, নতুন হাত। রমনবাবুর দৃষ্টি অবশ্য সেই টালমাটাল স্কুটিটার দিকেই। তিওয়ারি আবার বলল, কেন কেন আপনারা হাতে ধরে শিখাবেন না তো কি হবে? শুধু তাকাই তাকাই দেখলে হবে কি? কি হবে মানে? কি হবে আবার? ফাজিল কোথাকার। দে চা দে, খুব লেগ পুলিং শিখেছিস না? হঠাৎ স্কুটিটা ঘুরিয়ে মেয়েটি এদিকেই আসতে লাগলো। রমনবাবু তিওয়ারির হাত থেকে চা নিয়ে তাকিয়েই রইলেন সেদিকে। মেয়েটি সুন্দরী, বছর 25 বয়স হবে, পরনে টি শার্ট, জিন্স। আজ এই নিয়ে 2 দিন হলো রোজ সকালে স্কুটি প্র্যাকটিস করতে আসে এই সামনের ফাঁকা রাস্তাটায়। রমনবাবুও মর্নিং ওয়াক সেরে 1 কাপ চা খেয়ে বাড়ি ফেরেন এই সময়। এখন মনে হয় রোজই আসবেন। ব্রেড হবে? তিওয়ারির দোকানের সামনে দাঁড়িয়ে কথাটা বলল মেয়েটি। হবে ম্যাডাম, 1 পাউন্ড দেবো কি 2 পাউন্ড? যা, স্ট্যান্ড দিতে পারছি না স্কুটির। আমি দিয়ে দিচ্ছি। বলেই রমনবাবু এগিয়ে গিয়ে স্কুটিতে স্ট্যান্ড দিতে গিয়ে 2বার চেষ্টা করলেন। হঠাৎ করেই পা স্লিপ খেয়ে উল্টে পড়লেন। দৌড়ে গেল তিওয়ারি। আরে রমন বাবু, কি করছেন? আরে শান্ত হয়ে যান। ওহো, শান্ত হয়ে যান। তিওয়ারি কোনো রকমে স্ট্যান্ডটা দিয়ে দাঁড় করিয়ে দিল গাড়িটা। রমনবাবু উঠে দেখলেন তার কনুইটা ছড়ে গেছে, চামড়া সরে গিয়ে সাদা মাংস দেখা যাচ্ছে। মেয়েটি বলল, মাই গড, এ কি অবস্থা আপনার? আমার জন্য কি হেনস্থা হতে হলো আপনাকে। ইস, কি খারাপ লাগছে আমার। তো কি হয়েছে? আরে কত স্কুটি স্টার্ট করে দিলাম কত লোকের। একটা সময় আমি বুলেট চালাতাম কলেজ লাইফে। সেই জীবন, সেই চেহারার সাথে মেলাতে পারবেন না আমাকে। এমন ফুটবল গ্রাউন্ডের মতো টাক তখন ছিল না। আপনি তো বেশ মজার লোক। এইখানেই থাকেন, এই সোসাইটিতে? হ্যাঁ, আমার নাম রমন গায়েন। আই ক্যান বিলিভ ইট। কেন, আমার নামটায় কোনো গন্ডগোল বুঝি? কি যে বলেন, আপনি কি সেই থ্রিলার লেখক লম্বকর্ণ? কি আশ্চর্য, আপনি কোথা থেকে? কি যে বলেন স্যার, আপনার বই আমার এক ফ্রেন্ড রেফার করেছিল, কিনে পড়েছি। আনপুটডাউনেবল। আমার আনন্দে কান্না পেয়ে যাচ্ছে। তিওয়ারি, একটা চিমটি কাটবি? এডওয়ার্ড সরকার, তাই তো? আচ্ছা, উনি কি রিয়েল লাইফ ক্যারেক্টার? একদম, আমার এই হাতের 5 আঙুলের মতো বাস্তব। তবে তিনি এখন মিসিং পারসন।
সাসপেন্ড হওয়ার পর থেকে ওর বাড়িটা বন্ধই থাকে। লোকজন বলে ইউরোপে ট্যুরে গেছে। আচ্ছা, আপনার তো পরিচয় জানা হলো না। আমি প্রজ্ঞা, পুরো নাম প্রজ্ঞা দাশগুপ্ত। আমার একটা স্টার্ট আপ আছে যেটা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে, ওই ফুড ট্যুরিজম হবি। বাপরে, তাহলে তো খুব ঘুরে ঘুরে বেড়াতে হয়। বলুন। পাসপোর্ট করতে দিয়েছি, রেডি হলে বেরিয়ে পড়বো। অনেক প্রবাসী বাঙালি আছে জানেন তো, তারা দেশি ব্রাইড খোঁজে। কিছু কাজ জুটে যায় ওদের পিছু পিছু, এর সাথে রদ দেখা কলা বেচা দুটোই হয়। তিওয়ারি তখনই এগিয়ে এসে বলল, তো আপনার 1 পাউন্ডের রুটি তো ম্যাডাম। রুটিটা তুলে নিয়ে প্রজ্ঞা স্কুটি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। হাঁ হয়ে রইলেন রমনবাবু। ওইদিকে তাকিয়ে নিজের টাকের অবশিষ্ট চুলে হাত বুলিয়ে বললেন, বড্ড তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলাম রে তেওয়ারি। বড্ডা হোগা তেরা বাপ। কি বললি? ও সিনেমাটা দেখুন রমন বাবু, ফুল এনার্জি। 55-এ একটা বয়স হলো। দূর দূর, 45। বাজে কথা বলছিস কেন? তোর মুখে মারব জুতো। আরে এই তো হবে হবে, ইঞ্জিন अभी तक गरम है, হবে। তখনই ফোনটা বেজে উঠল রমনবাবুর। অফিস থেকে পল্লব ফোন করেছে। হ্যালো রমনদা, বলছি একটা ক্রাইমের খবর আছে বুঝলে। তাই নাকি? কোথায় ব্রাদার? সাউথে, মেনকা সিনেমার কাছে। খুন না আত্মহত্যা ক্লিয়ার না, তবে নামজাদা লোক মরেছে। কে গো? সুপ্রকাশ বসু। কোন সুপ্রকাশ? এক্সএমএলএ? আবার কি, কটা সুপ্রকাশকে চেনো তুমি? এ তো বিরাট খবর গো। এখন তো বিরোধী দলের এমন জাঁদরেল নেতা দলবদল করব করছিল। এই তো গত বছর শুনলাম মন্ত্রী হবে, মরে গেল। একদম ডেড। যাবে নাকি তুমি? আমার টিপসটা দিতে বলো না কিন্তু আবার। ওসব মনে করাতে হবে না ব্রাদার, তুমি তোমার টিপস দিয়ে যাও। তারপর পকেট তোমার এমন গরম থাকবে, হাত ধোকালেই ছ্যাঁকা লাগবে। তোমাকে খবরটা দিলাম, 3 জন ঘুরে বেড়াচ্ছে বাড়িটার জন্য। মনে থাকবে বাবু, এই ক্রিসমাসে টাকিলা। ওকে দাদা, কথাটা যেন মনে থাকে। ঠিকানাটা খুঁজে খুঁজে পৌঁছে গেলেন রমনবাবু। সময় লাগলো ঘণ্টাখানেক। গিয়ে দেখলেন পুলিশ তখনও লাশ তোলেনি। ফটোগ্রাফার আসতে দেরি করেছে, এই সবে ঢুকল। থানার থেকে আগত এসআই আবির শর্মাকে দেখলেন। ভদ্রলোক বেঁটে, নধরকান্দি চেহারা, ফর্সা। প্রথমে এই লোকটাই ক্রাইম সিনে ঢুকতে দিচ্ছিল না তাকে। প্রেস কার্ড দেখিয়ে অনেক তেল মাখানোর পর মিনিট 2 জন্য ঢুকতে দিয়েছে। তারপর একটু দূরে দাঁড়িয়ে আবির শর্মার কথাগুলো ঘরের কোণ থেকে শুনতে লাগলেন রমনবাবু। আবির শর্মা কথা বলছেন মৃত ব্যক্তির স্ত্রীর সাথে। আপনি তখন বাজারে গেছিলেন, তাই তো? ফিরে এসে দেখি আমার হাজব্যান্ড মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। আমি হাতের বাজার ফেলে দিয়ে ছুটে গেলাম। দেখি দেহে সার নেই। ছেলে তো বৌমাকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে। ছেলেই অ্যাম্বুলেন্সে খবর দিল। ওরা এসে বলল বেঁচে নেই, পুলিশ কেস হবে। তারপরে তো ছেলে খবরটা দিল। বুঝেছি, বললেন এসআই ভদ্রলোক। তারপর মুখ ঘুরিয়ে তাকালেন পাশে দাঁড়ানো 1 বছর 30-এর লোকের দিকে। ছেলেটি মৃত ব্যক্তির সন্তান, বুঝতে পারলেন রমনবাবু। আপনার নাম কি জানো? কার্তিক, রাইট? আগে হ্যাঁ। বডি কেউ টাচ করেনি তো? আমি একবার করেছিলাম, ডাকাডাকি করে সাড়া না পেয়ে পালস চেক করতেই আর পালস খুঁজে পাই না, আর তারপরেই অ্যাম্বুলেন্স ঢুকে যায়। ঘরটা একবার ভালো করে দেখে নিয়ে নিচু গলায় এসআই বললেন, দেখুন, আপনার বাবা নিজের নামে বিষয় সম্পত্তি রাখতেন না, রাখতেন তার বউয়ের, মানে আপনার মায়ের নামে। তা আমি জানি। কি ঠিক বললাম তো? হ্যাঁ স্যার, ইডি সিবিআই জানেন তো। আরে জানি জানি, কেসটা খুব সেন্সিটিভ। ব্যাপারটা নিয়ে প্রচুর গন্ডগোল হতে পারে। আপনাদের কপালে মেলা হেনস্থা আছে। এটা একটু পার্সোনালি না দেখলে। দেখুন না স্যার, অসুবিধে নেই। যেমন ধরুন, ফরেন্সিক না করলে অনেক সুবিধা। ব্যাপারটা বুঝতে পারছেন তো? যেটা সুবিধা হয় সেটা করুন স্যার, শুধু ফালতু হেনস্থা না হতে হয় যেন, দেখবেন স্যার। আরে আমি আছি তো। কি করতে হবে স্যার আপনার জন্য? কফি খাবেন? কফি?
কোল্ড কফি হবে? আমার বউ ভালো বানায়, ও বসে আছে পাশের ঘরে, এইসব দেখতে পারে না বলে ঘরে ঢোকেনি। রমনবাবু একটু বিড়বিড় করে যেন আপন মনেই বলে উঠলেন, বডিতে কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু নাকটা ভাঙা। সেটা কি ঠায় উপুর হয়ে পড়ার জন্য? বডি তো ভারী। আশা করি এই প্রশ্নগুলো পত্রিকায় তুলে দিলে রিপোর্টটা ইন্টারেস্টিং হবে। তারপর চোখ বন্ধ করতেই দেখতে পেলেন একটা দৃশ্য। একটা ফুটফুটে মেয়ে শার্ট আর জিন্স পরে একটা স্কুটি চালাচ্ছে টলমল হাতে। প্রজ্ঞা। এটা আমার কি হচ্ছে? কেন এমন হচ্ছে? তোমার একটা চিঠি আছে এড, তোমার লেটার বক্সে পড়েছিল। কথাটা বললেন রহিম চাচা। এডওয়ার্ড বসেছিল তার প্লাইয়ের কারখানার মেশিন রুমে। হ্যাঁ, এই যুগে চিঠি তো কে লিখেছে? অনুসুয়া সাহা, চেনো নাকি? পত্র বোমা নয় তো? বোমাই বটে। যাকে ওসব ভাটিতে ফেলে দাও। সে কি, একজন একটা চিঠি লিখলো, পড়ে দেখবে না তুমি? আরে কেমন ধারা লোক তুমি এড। আমি কষাই, বুঝলে? নাও চিঠিটা পড়ে নাও। আমার ধারণা মেয়েটা বিশেষ কারণে তোমায় খুঁজছে। এই নিয়ে 3টে চিঠি পাঠালো সে। দেখো, তোমার পড়ার ইচ্ছে হলে তুমি পড়ো, আমায় শুনেও না। পড়া হয়ে গেলে ভাটিতে ফেলে দাও। দ্যাটস ইট। চিঠিটা খুলেই দেখলেন রহিম চাচা। একটা খামের ভেতরে একটা ফুল ফুল আঁকা কাগজে একটা রঙিন চিঠি। প্রেমের চিঠি বোঝাই যাচ্ছে। এডওয়ার্ড, আমি তোমার কয়েদখানা থেকে বেরোতে পারছি না। জানি এটা অবাস্তব, হাস্যকর লাগবে তোমার কাছে। তুমি আমার মাথা জুড়ে বসে আছো। জানি না মাথা থেকে বের করতে পারছি না কেন। তুমি যে একটা মহা বজ্জাত ধরনের ফালতু লোক, এটা নিজেকে বোঝানোর জন্য তোমার সাথে না একবার সামনাসামনি বসা দরকার। তোমার সাথে ত্রিপুরায় দেখা না হলেই ভালো হতো। আমার সর্বনাশ হয়ে গেছে। কি করে যে তোমায় ভুলতে পারবো এবার তোমাকেই বলে দিতে হবে। আমার সাহায্য করো, অন্তত একবার দেখা করো। আমি জানি তোমার ব্যাপারে বিশদে জানলে আমি জানতে পারবো যে তুমি একটা ঘৃণ্য লোক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাই যেন হয়। তার জন্য তোমার সাথে দেখা করাটা একবার খুব জরুরি। প্লিজ প্লিজ হেল্প করো আমায়। ইতি তোমার চোখের বালি, অনুসুয়া। আচ্ছা, তুমি সত্যি ওর সাথে দেখা করছো না কেন? তোমার মন বলে কি সত্যি কিছু আছে এড? না। হঠাৎ ফোনটা বেজে উঠল এডওয়ার্ডের। দেখলেন সিপি ব্যানার্জি সাহেব ফোন করেছেন। জয় হিন্দ স্যার। জয় হিন্দ লর্ড। কোথায় তুমি? বাড়িতে নেই, একটা প্লাইউড ফ্যাক্টরিতে শুয়ে বসে দিন কাটাচ্ছি। শোনো, একটা কেস আছে। বৃষ্টিকে কাজে লাগিয়ে দিলাম ওর পেছনে। তুমি আন্ডারকভার লিড করবে, আন্ডারস্টুড? আবার সাসপেনশন তোলার ইচ্ছে আছে না নেই? কিছুই তো এগোচ্ছে না স্যার। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি ঠিক করিয়ে দেব। শালা তোমায় ডিসিডিডির কান কামড়ে দিতে কে বলেছিল? তোমায় শুট করে দেয়নি স্পটে, তোমার ভাগ্য ভালো। সবাই এডওয়ার্ড নয় স্যার, আর চেষ্টা করলেও তা হতে পারবে না। বাহ, এই জন্যই তো তোমায় আমি এত তোল্লাই দিই। এই ঝাঁচটা আছে না, বাংলা টেনে টেনে নিজেকে নষ্ট করে ফেলেছ। ছাড়ুন স্যার, কিসের কেস সেটা বলুন। সুপ্রকাশ বসু, পেপার পড়নি? আপনি তো জানেনই স্যার, এসব লেখাপড়া আমার লাইন নয়। আমার লাইন ধাই ধাই তাড়াম। শোনো, লোকটা অপোজিশনের হলেও রুলিং পার্টির কাছের লোক। সামনের ইলেকশনে আগেই পাল্টি খেত। মার্সেনারি, জানো কাকে বলে? আমি মুখ্য লোক স্যার, জানি না এসব। ছাড়ো, লোকাল থানার এসআই কেসটা ঘেটে ঘ করে দিয়েছে। ও তো বলছে ডেথ বাই হার্ট অ্যাটাক, ন্যাচারাল ইভেন্ট। শরীরে অবশ্য কোনো পয়জন নেই, কোনো ইনজুরি মার্ক নেই, দেহে স্ট্রাগল করার কোনো লক্ষণ নেই। আপাত দৃষ্টিতে নর্মাল হার্ট অ্যাটাক। যদিও এক প্রেস রিপোর্টার লিখেছে ওর নাকটা ভাঙা ছিল, এটা অ্যাবনর্মাল। এই কেসটা ভালোভাবে দেখা দরকার। বৃষ্টিকে কেসটা দেখতে বললাম,
তুমি ওর সাথে যোগাযোগ করে নাও। কোন রিপোর্টার লিখেছে নাক ভাঙার কথা, আর সে জানলো কিভাবে? সেটা তুমি দেখবে। ওর নাম রমন গায়েন। টাকিলা। কিছু বললে? না স্যার, টাং অফ স্লিপ স্যার। এখনো নেশা করে আছো তাই না? আমি নেশা করলে ধরতে পারবেন না স্যার। সরি, নেশা করলে ধরতে পারবেন না। জয় হিন্দ স্যার। অ্যাটেন্ড ইমিডিয়েটলি। অ্যাটেন্ড করে নিয়েছি স্যার। ফোনটা রেখে বিড়বিড় করে এডওয়ার্ড মুখটা বিকৃত করে বলল, মার্সি নারী, আমায় মার্সি করো নারী, এবারে অনুসুয়া। সালা মেলা ইংরেজি ফ্যাস ফ্যাস শুনলে আমার বাংলা টেনে হেভি গেলাতে ইচ্ছে করে, এসিপির ছিপি খুলে দিতে ইচ্ছে করে। জয় বাংলা। বৃষ্টি কেবিনের দরজা খুলে ঢুকল। এটা একটা ছোট্ট হোটেল, হাজরাতে। দেখল আলো অন্ধকারের মধ্যে কোট আর হ্যাট পরিহিত একটা লোক বসে আছে, মাথা নিচু করে, দুটো হাত বুকের কাছে ভাঁজ করা। লোকটা মুখ তুলতেই মৃদু নরম আলো পড়ল লোকটার মুখে। চোখটা চিকচিক করে উঠল বৃষ্টির। এডওয়ার্ড সরকার তার সামনে বসে আছে। আরে আরে বিশ্বাসই হচ্ছে না স্যার, আপনি সত্যি দেখা করতে এসেছেন। আমি ভাবলাম ভুয়ো মেসেজ। কল করতে তো পারতেন। আমি রিস্ক নিই না বৃষ্টি, আমার পেছনে শার্প শুটার লেগেছে। আমি চাই না ওদের সঙ্গে আমার দেখা হোক, নইলে নইলে আরো লাশ পড়বে শহরে। কি সর্বনাশ! কে লাগালো খুনি আপনার পেছনে? কেসের ব্যাপারে কথা বলি? হ্যাঁ স্যার, কি জানতে চান বলুন। তুমি তো আইও, ব্রিফ করো আমায়। বৃষ্টি এডওয়ার্ডকে সুপ্রকাশ বসুর ঘটনাটা বর্ণনা করল। এডওয়ার্ড বললেন, কি ধরনের বাড়ি? হ্যাঁ, বহুতল অ্যাপার্টমেন্ট, আসা যাওয়ার অবারিত দ্বার। ওইখানেই তো গন্ডগোল। কেউ তাকে উত্তেজিত করেছিল কিনা বোঝার কোনো উপায় নেই। ওর স্ত্রী বাজারে গেছিল, এক চাকর ছিল, সেও গেছিল সেই সময় ওর সাথে। বাড়ির বাজারহাট মিস্টার বসু কিছুই দেখতেন না, ওর বউই করত। কিন্তু অদ্ভুত ব্যাপার, শুধু নাকটা ভাঙা। এ সময় হঠাৎ পর্দাটা সরে গেল। কেবিনে উঁকি দিতে দেখা গেল রমন বাবুকে। টাকিলা! আরে কামাল করে দিয়েছেন তো মিস্টার লম্বকর্ণ। কি যে বলেন স্যার, আপনাদের থেকে সামান্য টুকটাক শিখছি, তাতেই স্টমাক গোজ, মানে পেট চলে যায় স্যার। নাক ভাঙলো কি করে, তাই তো রমন বাবু? একটা ওয়েটার এসে উঁকি দিতেই এডওয়ার্ড বললেন, টাকিলা অন দ্য রক্স। এই কেসে টাকার লেনদেন হয়েছে স্যার, সাক্ষী আছি এই নাচিস। সামনে রাখা প্লেট থেকে একটা কাজু বাদাম তুলে বললেন রমন বাবু। হ্যাঁ স্যার, ওই আবির শর্মা সব খেয়ে বসে আছে, ওই জন্যই ফরেন্সিক করেনি। বেনিফিশিয়ারি তো ওর ওয়াইফ, এইবার ছেলে পাবে মায়ের থেকে, বুঝলেন স্যার? সে কি ফরেন্সিক হয়নি? বৃষ্টির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন এডওয়ার্ড। আই রিয়েলি ডোন্ট নো, আবিরের থেকে জানতে হবে। জানো জানো বৃষ্টি, এটা জেনে নাও। আর আবিরকে বলবে না আমার কথা, ওটা ওটা বিশেষ একটা দিনের জন্য তোলা থাক। আরও আছে স্যার, ফটোগ্রাফ সব ঠিকঠাক তোলা হয়নি। একটা দিকে ফটোগ্রাফার গেলেই আবার শর্মা ধমক দিয়ে ওকে সরিয়ে দিচ্ছিল। মিস্টার বাসুর ওয়াইফ, ছেলে সম্পত্তি পাবে ঘুর পথে। ইন্টারেস্টিং। ডেথ বাই হার্ট অ্যাটাক। পিএম রিপোর্ট পেয়েছে তো? হ্যাঁ, কাল পাবো, আপনাকে জানাবো স্যার। ওকে, জানাও। টালা শহরতলির ধূলি ধূসরিত রাস্তায় দুটো বাচ্চা ছেলে দৌড়ে বেড়াচ্ছিল। দুজনেই পথশিশু, একজনের বয়স 5, অন্যজন 6। সকালে উঠে দুই বন্ধু লুকোচুরি খেলায় মত্ত হয়েছে। পাশে সাঁই সাঁই শব্দে শোনা যাচ্ছে ট্রাকের আওয়াজ। ভোরের ব্যস্ততা ক্রমশ বাড়ছে। ট্রাকগুলো একে একে উঠে যাচ্ছে ব্রিজের উপর। ব্রিজের পরেই শুরু হয়ে যাচ্ছে ফ্লাইওভার। তার নিচে অনেকগুলো হিউম পাইপ, কালভার্ট পাইপ পড়ে আছে। ইতস্তত ছড়িয়ে রয়েছে একটার পর একটা ডাঁই করা।
কোনোটা ভাঙা, কোনোটার বুকে গজিয়ে উঠেছে বটের চারা। একটা বাচ্চা সহসা হামাগুড়ি দিয়ে ঢুকে গেল একটা পাইপের ভেতরে। তারপর সেকেন্ডের মধ্যে একটা সাপের মতো লুকিয়ে পড়ল সে। অন্য বাচ্চাটা দৌড়ে এলো একটু পরে, দাঁড়িয়ে পড়ে চারিদিকে দেখতে লাগলো। বিজু এইদিকে! চিৎকার করে আব্বুলিশ বলতে যাবে বাচ্চাটা, হঠাৎ তার দৃষ্টি গেল অন্য বাচ্চাটার দিকে। সে একটা পাইপের পাইলের উপর থেকে উঁকি দিচ্ছে, মুখ চোখ থমথমে, আঙুল দিয়ে সে একদিকে ইশারা করছে। কি হলো? একটা মেয়ে। কি? একটা মেয়ে শুয়ে আছে, প্লাস্টিকে মোড়া। কোথায় শুয়ে আছে? এইদিকে। কাছে যেতে পারবি না, খুব গন্ধ। মরা নাকি মনে হচ্ছে। দুজনেই তারপর দৌড়ে চলে গেল তাদের ঝুপড়ির দিকে। যথেষ্ট ভয় পেয়েছে ওরা। একটু পরেই সাইরেন বাজিয়ে একটা পুলিশের গাড়ি ঢুকলো। একজন পুলিশ ইন্সপেক্টর নাকে রুমাল চাপা দিয়ে লাশটার দিকে এগিয়ে গেল। দেখতে পেল একটা প্লাস্টিকে মোড়ানো বছর 20 বয়সের মেয়ের লাশ। বলছি স্যার, কি মনে হচ্ছে? জিজ্ঞেস করলো একজন কনস্টেবল। মনে তো হচ্ছে মার্ডার। মুখটা থ্যাতলানো, চোখগুলো টকটকে লাল, নাকটা ভাঙা, কেউ যেন মেরে মেরে নাকটা ভেঙে দিয়েছে। ওই দেখ না, মুখটা ঘুরে গেছে যেন একদিকে, প্রচণ্ড আঘাতে। রমনবাবু পরের দিন সকালবেলা রাস্তার বাঁকটার কাছে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছেন। তার হাউজিং সোসাইটিতে মর্নিং ওয়াক করতে করতে হঠাৎ খেয়াল করলেন তার কোমরের পেছন থেকে বেশ একটা জোরালো ধাক্কা এলো। গোবিন্দ, গোবিন্দ বলে আর্তনাদ করে প্রায় ছিটকে পড়লেন তিনি। কোমরে বেশ লেগেছে। কোনো মতে উঠে দাঁড়িয়ে পড়ে দেখলেন কোমর প্রায় লক হয়ে গেছে, ঝুঁকতে পারছেন না। পেছনের স্কুটি আরোহীর বদনটা ক্রুদ্ধ ভঙ্গিতে দেখার জন্য মাথা ঘোরালেন। চমকে উঠলেন, আরে এ তো প্রজ্ঞা! স্কুটি নিয়ে ধাক্কা মেরেছে তাকে। মুহূর্তেই রাজ্যের ক্রোধ গলে গিয়ে জল হয়ে গেল। সরি। ও ঠিক আছে, এমনি করেই তো স্কুটি শিখতে হয়, শিখে যাবে। ব্রেক চিপতে গিয়ে ক্লাচ চেপে দিয়েছি। ছি 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 ছি, খুব লেগেছে না? না, এমনি সব ঠিক আছে। বয়স হয়েছে তো, কোমরটা এমনিতেই নাড়াতে পারছিলাম না, এই 2 দিন হলো। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বলেই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইলেন রমনবাবু, মুখটা বিকৃত করে। এ বাবা, আপনার তো কোমরে চোট লেগে গেছে। আমাদের বাড়ি চলুন, বরফ লাগিয়ে দিতে হবে, ফার্স্ট এডও করতে হবে। না না, ব্যস্ত হতে হবে না। অবশ্যই হবে, চলুন। আপনি বসুন আমার স্কুটির পেছনে। ওরে বাবা, আবার? সরি, আসলে বাঁকটা ছিল বলে না গন্ডগোল হয়ে গেছে, দেখতে পাইনি আপনাকে। এমনিতে ভালো চালাই আমি, দেখবেন নাকি? প্রায় জোর করেই রমনবাবুকে স্কুটিতে তুলে নিল প্রজ্ঞা। একটু পরেই ওদের ফ্ল্যাটে এসে ঢুকল ওরা। একটা সোফার উপর বসে মুভ মালিশ করে দিল প্রজ্ঞা। একটু পরেই রমনবাবু উঠে পড়লেন, মিলিটারির মতো লেফট রাইট করতে লাগলেন। 2 হাত মেলে চেস্ট আপ করার ভঙ্গিতে লম্বা শ্বাস নিয়ে বললেন, এইবার ফিলিং বেটার, একদম হালকা, একটা পাখির মতো। যাক, টেনশন দূর হলো আমার। ফ্রিজের উপর রাখা একটা ফটো ফ্রেমের দিকে দৃষ্টি গেল রমনবাবুর। 2টো কিশোরী পাশাপাশি, মুখে অদ্ভুত মিল, যেন আইডেন্টিক্যাল টুইন্স। কোনটা আপনি? বাম দিকেরটা। এটা আমাদের ক্লাস 8-এর তোলা ছবি, লন টেনিস খেলার সময়। ও, আপনারা টুইন্স বুঝি? হ্যাঁ, ওটা আমার দিদি, আই মিন 3 মিনিটের বড়। এখন হায়দ্রাবাদে থাকে বরের সাথে। আচ্ছা, আপনার বাড়িতে আর কে কে থাকে? আমার বাবা আর আমি থাকি। আমরা এখানে ভাড়ায় এসেছি এই ওই মাস 2 হলো। আপনার বাবার নাম? বাইরের নেম প্লেট পড়েননি? প্রদীপ দাশগুপ্ত, যোগা ট্রেনার। ও, ওনার কথা শুনেছি, ভালো টেনিস খেলেন। আমার ফ্ল্যাটের পাশেই থাকে মিস্টার নন্দ, উনি বলছিলেন নতুন টেনিস প্লেয়ারের কথা, আপনার বাবার কথা। দুর্দান্ত ফিটনেস নাকি? সো কাইন্ড অফ হিম, প্লিজ কনভে টু হিম মাই রিগার্ডস। আমি এখন উঠি তাহলে? বেশ। আচ্ছা, সামনের মাসের 5th আমার বার্থডে আছে।
আসবেন কিন্তু, হ্যাঁ? নিমন্ত্রণ রইল। সে কি, আমি আবার কেন? আসবেন না? হ্যাঁ, আপনি ব্যস্ত মানুষ, এত বড় থ্রিলার রাইটার। আরে না না, অবশ্যই আসবো। আর চলি, হ্যাঁ? হ্যালো হ্যালো স্যার, আমি বৃষ্টি। বলো। এডওয়ার্ড একটা এনফিল্ড বাইক চালাচ্ছিলেন। কানে গোঁজা ব্লুটুথ ইয়ারফোনটা টিপে দিয়ে বললেন এডওয়ার্ড কথাটা। পিএম রিপোর্ট এসেছে স্যার। দুটো গুরুতর পয়েন্ট সামনে এসেছে। এক, সেডেটিভ পাওয়া গেছে বডিতে, যাতে মনে হয় ওনাকে আচ্ছন্ন করে ফেলা হয়েছিল। আর দুই, বডিতে সূঁচ ফোটানোর দাগ। তার মানে আগে ঘুমের ওষুধ দিয়ে তারপর সিরিঞ্জ জাতীয় কিছু ইনজেক্ট করা হতে পারে, কিন্তু কোনো ড্রাগ পাওয়া যায়নি, তাই তো? না স্যার, ভিসেরা রিপোর্ট এসেছে, ওখানেই পাওয়া গেছে সেডেটিভ, কিন্তু কোনো পয়জন নেই। এটাই আশ্চর্য। শুধুমাত্র ঘুমের ওষুধ দিয়ে কি একজনকে আদৌ মেরে ফেলা সম্ভব? পরিমাণ কেমন? না, খুব বেশি নয় স্যার। তবে শুনেছি মিস্টার বসুর ইনসমনিয়া ছিল, মানে ঘুমের বড়ি খেতেন। তাই ঘুমের বড়িটার সোর্স এক্সটার্নাল কিনা বলা যাচ্ছে না। বের করা খুব সিম্পল। ও স্ত্রীর কাছে খোঁজ নাও, উনি তো জানবেন। আর তাছাড়া বাড়ি সার্চ করো, বাড়িতে ঘুমের বড়ি পাওয়া যাবে, কিন্তু খটকাটা হলো সিরিঞ্জের দাগ। স্ট্রেঞ্জ। আচ্ছা, ফরেন্সিক রিপোর্টটা কি হলো? ওই এসআই আবির শর্মা করাননি ওটা। বললেন ওনার কোনো সন্দেহ ছিল না যে ওটা ন্যাচারাল ডেথ। কিন্তু এখন কি ক্রাইম সিনে কিছু পাওয়া যাবে? ঠিক আছে, তুমি ঘুমের বড়িটা নিয়ে লেগে থাকো, আমাকে জানাতে থাকো। একটু পরেই বেহালা থানায় এসে ঢুকলেন এডওয়ার্ড। বড়বাবু ওকে দেখেই বললেন, সব সেট করে রেখেছি স্যার। আপনার যখন যা দরকার পড়বে শুধু একটা কল করবেন স্যার। আপনার ট্রেনিংয়ে, পুলিশ ট্রেনিং স্কুলে কাটানো দিনগুলো ভোলার নয়। মিস্টার বাসুর পিএকে পেয়েছো? হ্যাঁ স্যার, লোকটার নাম শঙ্কর চ্যাটার্জি। বসিয়ে রেখেছি পাশের ঘরে। এডওয়ার্ড একটা ঘরে এসে ঢুকলেন। শঙ্কর চ্যাটার্জি একটা টেবিলের পাশে বসে আছেন। বিরাট মোটা একটা লোক, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, পরনে সাদা পায়জামা পাঞ্জাবি, উপরে আবার জহর কোট। এডওয়ার্ড বললেন, কে, পুজো কেমন কাটলো? ভালো। আপনি কে? গোয়েন্দা, লালবাজার। আচ্ছা, তা নাম তো কিছু একটা থাকবে। যদি বলি আমার নাম হারুনুল রশিদ, বিশ্বাস করবেন তো? কি আর করবো স্যার, তাই করতে হবে। আচ্ছা বলুন, কি হেল্প করতে পারি আপনাদের? সুপ্রকাশ বসু, আপনি পিএ তো ওনার? হ্যাঁ ছিলাম, যখন উনি এমএলএ ছিলেন। এখন আর সেরকম সম্পর্ক নেই। এই পুজোর শুভেচ্ছা পাঠান ফোনে, আমিও একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিই, ব্যাস এইটুকুনি। আচ্ছা, উনি অপোজিশন দলে কেন গেলেন? কারোর সাথে ঝামেলা হয়েছিল? উনি তো রুলিং এমএলএ ছিলেন, কি এমন হলো যে টিকিটই পেলেন না? দেখুন স্যার, এই লাইনে তো ঘুড়ি কাটাকাটি লেগেই আছে। পলিটিক্স ইজ দ্য লাস্ট রিফিউজ অফ এ স্ক্রাউন্ডেল, জানেন তো? আসল কথাটা কিন্তু প্যাট্রিয়টিজম। এটা একটা মিসকো, সেটা নিশ্চয়ই জানেন না। ও আচ্ছা, তাই নাকি? মিস্টার বাসুর ঘুড়িটা কে কেটেছিল? তন্ময় পাল, কাউন্সিলর। ও এইবারে টিকিট পায়নি, পরের বার পাবে। আর কারোর সাথে টাসল চলছিল, মানে প্রাণে মেরে দেওয়ার মতো? না স্যার। বেশ, তো উনি যখন এমএলএ ছিলেন তখন একটা দুর্নীতির ব্যাপারে জড়িয়ে গিয়েছিলেন, একটু একটু মনে পড়ছে। তারপরেই খবরের কাগজের একটা রিপোর্টার মারা গেল রোড অ্যাক্সিডেন্ট হয়ে, মনে পড়ছে মিস্টার চ্যাটার্জি? দুর্নীতি প্রমাণ হয়নি। এমএলএ হলে অনেক দপ্তরের মাথায় এক্স অফিসিও হয়ে বসতে হয়। একটা হসপিটালের কেসে ওনার নাম জড়িয়েছিল, কিছু প্রমাণ হয়নি। একজন জুনিয়র ডক্টর অ্যারেস্ট হয়, সেই কেসটাও ঝুলে আছে। ইয়েস 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 ইয়েস, একটু একটু করে মনে পড়ছে। হাসপাতালে জাল ওষুধ সাপ্লাইয়ের সিন্ডিকেট, তাই তো? হ্যাঁ স্যার, কোর্টে কিছু প্রমাণ হয়নি। একজন ডক্টর জুডিশিয়াল কাস্টাডিতে আছে। আচ্ছা, মিস্টার বাসু কিভাবে ওই কেসে জড়িত ছিলেন? রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। মিস্টার বাসুর সাথে শেষ কথা কবে হয় আপনার? বোধহয় মাস 6 কিংবা আরেকটু বেশি। ওকে, আপনি উঠে পড়ুন। আর শুনুন,
হারুনুল রশিদের কাজ কারবার চারিদিকে ছড়াক, ব্যাপারটা তার পছন্দ না। তাই নো স্পেলিং প্লিজ। ওকে ওকে, চললাম তাহলে। থানা থেকে বেরিয়ে এলেন শঙ্কর চ্যাটার্জি। তারপর নিজের গাড়িতে উঠে ফোন করলেন। হ্যালো স্যার, আমি শঙ্কর বলছি। ওপাশ থেকে উত্তর দিল একটা ফ্যাস ফেসে গলা। কি হলো? লালবাজারের একটা টিকটিকি ডেকেছিল আমাকে। নাম বলছে হারুন আল রশিদ। বাবলুদের ব্যাপারে খোঁজ নিচ্ছিল। কোন বাবলু? সুপ্রকাশ? হ্যাঁ স্যার, পুলিশ সন্দেহ করছে খুন। তাই নাকি? তা আপনি কিছু জানেন নাকি? এত সুস্থ মানুষ হার্ট অ্যাটাকে মারা যাবে? আমি কি জানবো? কি বলতে চাচ্ছিস তুই? কিছু না, সাবধানে থাকবেন। ওরা আপনার ব্যাপারে খোঁজ করছিল, জিজ্ঞেস করলো খুঁটিয়ে খুঁটিয়ে। আচ্ছা, আপনি নাকি ওর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী? কে বললো এসব ওদের? কোন থানা? লালবাজারের এক গোয়েন্দা, নাম বলল হারুন আল রশিদ। তোকে ফের ডাকলে আমায় না বলে যাবি না, বুঝলি? উল্টো পাল্টা কিছু বললে না, তোর বিয়ে গিরে আর ওই সিন্ডিকেটের ব্যবসা আমি লাটে তুলে দেবো। কার কার হলে মাল কামাচ্ছিস সব আউট করে দেবো। কি যে বলেন দাদা, সেরকম হলে কি আর আপনাকে ফোন করি? আচ্ছা ঠিক আছে, রাখছি, একটু সাবধানে থাকবেন। বৃষ্টি তার বাড়ির সামনে মিষ্টির দোকানের সামনে গাড়িটা রেখে ভেতরে ঢুকল। একটা কেবিনের ভেতরে উঁকি দিয়ে দেখল এডওয়ার্ড বসে আছেন। এইভাবেই কি কেস সলভ করবেন স্যার, দোকানে দোকানে ঘুরে ঘুরে? মন্দ কি? আমার এই পথ চাওয়াতেই আনন্দ। বলো, ঘর সার্চ করালে? করালাম স্যার, ঘুমের বড়ি পেয়েছি। ওর ওয়াইফ আর মিস্টার বসুর দুজনেরই ইনসমনিয়া পাওয়া গেছে। এবার তাহলে কি হবে স্যার? কোনো লিড নেই। আমি পিএম রিপোর্টটা দেখলাম, পেটে পাওয়া গেছে পিৎজা আর কোক। এইখানে আমার একটু খটকা লাগছে, কারণটা বলি। আমি নিজে একবার গেছিলাম মিস্টার বাসুর বাড়িতে বিশুকে নিয়ে। ওর মিসেস বলল একটা পিৎজার বাক্স ছিল ঘরে, কিন্তু কোক ছিল না। কোক ছিল না মানে বোতল বাইরে ফেলেছে জানলা দিয়ে, অথবা ফাঁকা বোতল ধরুন সবার চোখের আড়ালে ডাস্টবিনে চলে গেছে, হতেই পারে। খটকা লাগছে, খটকা লাগছে। ভদ্রলোক বসে বসে নেটফ্লিক্সের সিনেমা দেখছিলেন, অর্ডার দিয়েছিলেন পিৎজা এবং কোক। সেই কোকের বোতলটা নেই, সেটা সম্ভবত হোম ডেলিভারি হয়েছে। আচ্ছা, ওর ফোনটা কার কাছে? হ্যাঁ, সিজ করেছি আগের দিন তল্লাশির সময়। খোঁজ নাও, কোনো ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার নিয়েছিল কিনা, আর কে ডেলিভারি দিতে এসেছিল সেটা খুঁজে বার করো। ওকে ওকে স্যার। আর কিছু? একটা নাম্বার দিচ্ছি, কল ডিটেলস নাও আজ থেকেই। এটা কার নাম্বার স্যার? শঙ্কর চ্যাটার্জি, ওর এক্স-পিএ। দিনটা 5ই অক্টোবর। একটা সুদৃশ্য ফুলের বুকে নিয়ে রমনবাবু উপস্থিত হয়েছেন প্রজ্ঞাদের ফ্ল্যাটে। পৌঁছে অবাক হয়ে দেখলেন ঘরে এক বৃদ্ধ মহিলা ছাড়া আর কোনো লোকজন নেই। তিনিও নাকি ওই বাড়িতে রান্নার কাজ করেন। কলিং বেল টিপতেই খুলে দিলেন একজন লম্বা সুদর্শন বছর 50-এর যুবক। হ্যাঁ, যুবক বলেই মনে হলো রমনবাবু। স্মার্ট, ঝকঝকে চেহারা। উনি প্রজ্ঞার বাবা, দেখে বুঝলেন রমনবাবু। চিনে আসতে অসুবিধে হয়নি তো? রাস্তা ভুলে যাওয়াই স্বাভাবিক। প্রজ্ঞা আজ একটা সুন্দর গাউন পরেছে, দেখতে লাগছে বেশ অবিকল একটা বারবি পুতুলের মতো। চিনে আসেনি তো, ভারতেই আছি। ইমপ্রেসিভ। পাশে বসতে বসতে বললেন প্রদীপ দাশগুপ্ত। সে তো হবেই, নামজাদা লেখক উনি বাবা। থ্রিলার গল্প লেখেন, খুব পপুলার। নাম নিয়েছেন লম্বকর্ণ। আচ্ছা, কেকটা বের করে ফেলি, আর তো কেউ আসার নেই। তাই কর্মা, কিন্তু আপনার কর্ণ তো বিশেষ লম্বা নয়, ন্যাচারাল দেখছি। প্রদীপ দাশগুপ্তের সেন্স অফ হিউমার দেখে রমনবাবু বেশ আপ্লুত, বেশ হাসি খুশি পরিবার মনে হলো। বললেন, ওটা সিম্বলিক স্যার, কান খাড়া করে আছি রহস্যের সন্ধান করার জন্য, তাই ওই নাম। ও, এখন রহস্যের কিছু হাতে আছে নাকি? আছে স্যার,
একটা কেস নিয়ে খোঁজ খবর করছি, শহরের এক নামজাদা লোকের মার্ডার কেস। না না, নাম ধাম দেওয়া যাবে না, কেসটা গ্রিপিং। ওরে বাবা, আপনি তো সাংঘাতিক লোক রমনবাবু। ইনভেস্টিগেশন টিমে আছেন নাকি? না না, পাগল নাকি, ওটা দেখছেন খোদ লর্ড। কে? একটা ফ্লাস্ক থেকে চা ঢেলে প্রজ্ঞা কাপগুলো এগিয়ে দিতে লাগলো। লর্ড এডওয়ার্ড সরকার। আরে ওই লোকটাই তো লবকন্যা সিরিজের নায়ক আর খলনায়ক, ডাবল রোল প্লে করছেন উনি। এটা ভালো বলেছেন। আচ্ছা, আমার মিনিট 10 মধ্যে একটু বেরিয়ে যেতে হবে আর কি। কেন? আমায় একবার ডেকেছেন এডওয়ার্ড স্যার, মনে হয় কোনো কাজ দেবেন। আজকের ডিনারটা মুলতুবি থাক, আরেকদিন এসে খেয়ে যাব। সে কি? আচ্ছা, আমি ডিনারটা প্যাক করে দিচ্ছি তাহলে। না না, ব্যস্ত হতে হবে না। অবশ্যই হবে। নিন, এখন কেকটা খান, প্যাক করা খাবারটা বাড়ি ফিরে খাবেন। আর শুনুন, গিন্নিকে বলবেন একটু গরম করে দিতে। আমার গিন্নি কই? আমি তো ব্যাচেলর। সে কি মশাই, এত বয়সেও বিয়ে করেননি? এত বয়স কোথায়, অনলি 45। নটি 40? ঘণ্টা 3 পরে ফেরার রাস্তা ধরে স্কুটি চালিয়ে ফিরছিলেন রমনবাবু। তাদের বিল্ডিংটা এখান থেকে হেঁটে 10 মিনিটের পথ। মাঝে আরও সোসাইটির বিল্ডিং পড়ে। একটা বিল্ডিংয়ের দিকে নজর যেতেই দেখলেন প্রচুর ভিড়, একটা থমথমে ভাব। কিছু সোসাইটির চেনা মুখও দেখতে পেলেন, বারমুডা পরে ঘুরে বেড়াচ্ছে। রমনবাবু এগিয়ে গিয়ে বললেন, কি হলো? লাশ মশাই, মার্ডার। বলেই লোকটা হন্তদন্ত হয়ে পা চালিয়ে চলে গেল। টিমটিমি আলোর মধ্যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে। দোতলায় ভিড়টা জমেছে। এগিয়ে হেঁটে গেলেন রমনবাবু। দোতলায় উঠে এসে দেখলেন একজন মধ্যবয়স্ক লোক বিছানার উপর উপুর হয়ে পড়ে আছে। মাথা ফেটে রক্ত বিছানায় ছড়িয়ে পড়েছে। দরজাটা হাট করে খোলা। আরে, এ তো ডক্টর অজয় গুহ, বিখ্যাত হার্ট সার্জন। বিস্ফারিত চোখে বলে উঠলেন রমনবাবু। পাশের ঘর থেকে একটা মেয়েলি গলায় কান্নার আওয়াজ ভেসে এলো। ওনার মিসেস। বুঝতে পারলেন রমনবাবু। থানায় কেউ খবর করেছেন? পুলিশ আসছে, আমি কল করে দিয়েছি, বললেন কল্লোলবাবু, এই হাউজিং সোসাইটির সেক্রেটারি। বৃষ্টির পাড়ার মিষ্টির দোকানের দিকে একবার তাকিয়ে ফের ঢুকে পড়ল। তারপর এগিয়ে ঢুকে গেল একটা কেবিনের ভেতরে। আচ্ছা, আপনি অফিসে না হয় ঢুকবেন না, আমার পাড়ায় পর্যন্ত আসেন, বাড়িতে কেন যান না? এইভাবে মিষ্টির দোকানে বসে কাজের কথা হয়? কেন হবে না? আর তাছাড়া তোমাদের বাড়িতে ঢুকলে তুমি আমাকে আপ্যায়ন করতে শুরু করবে, আর তাতে তুমি ডাইভার্টেড হবে। আর তাছাড়া এতে তোমাদের বাড়ির লোককেও ব্যস্ত করা হবে। সো কি দরকার? রমনবাবুর পাড়ায় একজন খুন হয়েছে, শুনেছ? হ্যাঁ স্যার, ডক্টর অজয় গুহ, হার্ট সার্জন। এটা খুন বোঝাই যাচ্ছে। লোকাল পিএস দেখছে কেসটা। রমনবাবু একটা তথ্য দিয়েছে ইন্টারেস্টিং। ভিকটিমের নাকটা নাকি ভাঙা এবারও। ও তাই নাকি? আমি সিপি সাহেবকে বললাম কেসের ডিটেলসটা যেন তোমায় শেয়ার করে বৃষ্টি। তুমি পেলেই আমাকে দেবে। লোকাল থানা যা করছে করুক, আমি একবার চোখ বুলিয়ে নেব। ওকে স্যার। তারপর মিস্টার বাসুর কেসটাতে ফুড ডেলিভারি কে করেছিল সেটা খুঁজে পেলে? হ্যাঁ স্যার, পেয়েছি। ছেলেটার নাম রতন লাল, ও আমার গাড়িতেই আছে, নিয়ে এসেছি। ওকে কি ডেকে নেব? ডাকো। একটু পরেই একটা 18-19 বছরের ছোকরা দোতলায় দোকানের একটা ফাঁকা অংশের কেবিনে এসে ঢুকল বৃষ্টির ফোন পেয়ে। এডওয়ার্ডের দিকে মিনিট খানেক তাকিয়ে দেখতে লাগলেন, নিশ্চুপ ভঙ্গিতে চুরুট টানতে টানতে। তারপর তার দিকে মৃত মাছের মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোকে এইভাবে কেন ডাকা হয়েছে জানিস? না না স্যার। কারণ তুই একজন সাসপেক্ট। মিথ্যে বললে গুম করে দেব চাঁদ, কেউ তোমায় খুঁজে পাবে না, বুঝলে? ছেলেটা উত্তর দিল না। ভয় ভয়ে এডওয়ার্ডের দিকে তাকিয়ে মুখটা নামিয়ে নিল। তুই সুপ্রকাশ বসুকে খাবার দিতে গিয়েছিলিস তো মেনকা সিনেমার কাছে 2 দিন আগে? হ্যাঁ স্যার। কি ছিল অর্ডার?
পিজা। আর কোল্ড ড্রিঙ্কস? ও হ্যাঁ, ওটাও ছিল, ওই পিজার সাথে ফ্রি ছিল। মিস্টার বাসুকে মারলি কেন? হ্যাঁ, আমি কেন মারবো স্যার? আমি তো চিনি না ওকে। স্যার 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 বিশ্বাস করুন স্যার, আমি মারিনি স্যার। তোর কোল্ড ড্রিঙ্কসে কড়া ঘুমের ওষুধ ছিল, সেটা খেয়েই ঘুমিয়ে পড়েন মিস্টার বাসু। তারপর তুই তোর পকেটে আনা সিরিঞ্জটা ওর শরীরে ঢুকিয়ে বিষ প্রয়োগ করিস মিস্টার বাসুর ওপর। মেনে নে, বলে দে কে করিয়েছে, তাহলে তোকে ছেড়ে দেব। আর নইলে এনকাউন্টার জানিস, কোনোদিন দেখেছিস কেমন হয়? চল দেখাবো তোকে। স্যার স্যার বিশ্বাস করুন স্যার, স্যার 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 আমি কিছু করিনি স্যার, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। সেদিনকে তো একটা ফরেনার সিঁড়ি দিয়ে নেমে এসে অর্ডারটা নিয়ে গেছিল। কি? হ্যাঁ স্যার, রুম ডেলিভারি তো হয়নি, আমি অর্ডার নিয়ে ঢুকছি, দেখি একটা টাকমাথা ফরেনার, চোখে চশমা, সে আটকে দিল আমাকে। বলল সে নাকি মিস্টার বাসুর ভাগ্নে, ক্যাশ টাকা দিয়ে নিয়ে নিল অর্ডারটা, আর আমিও দিয়ে দিলাম। তারপরে তো আমি চলে এসেছি স্যার। সত্যি বলছিস তুই? হ্যাঁ স্যার, একদম সত্যি কথা বলছি স্যার, মা কসম স্যার, মা কসম। এই বৃষ্টি, একে নিয়ে বসাও আর স্কেচ আর্টিস্ট ডাকো। ওকে, তুই গাড়িতে যা। কলিং বেলটায় আওয়াজ হতেই রমনবাবু এগিয়ে এসে দরজা খুলে দিলেন। তারপর মুখটা হাঁ হয়ে গেল তার। কোট আর টুপি পরিহিত দাড়িওয়ালা এক দৈত্যাকার লোক দাঁড়িয়ে আছেন সামনে, মাথাটা প্রায় চৌকার ছুঁয়ে গেছে। কান্ট বিলিভ স্যার, আপনার পায়ের ধুলো এই বাড়িতে পড়বে। আপনি রেডি হয়ে নিন, ডক্টর গুহর বাড়ি যাব। আপনার এখান থেকে তো কাছেই। জাস্ট 2 মিনিট দিন স্যার, একটু চা খাবেন না? হ্যাঁ, চা খাওয়ার সময় নেই লম্বকর্ণ, কুইক। ডক্টর অজয় গুহর বাড়িতে ওর স্ত্রী ছিলেন, তিনি দরজা খুলে দিলেন। আপনি তো বাড়িতেই ছিলেন, টের পাননি ওর ওপর অ্যাটাক হলো? বৈঠকখানায় বসতে বসতে বললেন এডওয়ার্ড। ডাক্তারের স্ত্রী সুন্দরী, বছর 30 ছুঁই হবে। চেহারার মধ্যে একটা চুম্বকের মতো আকর্ষণ ক্ষমতা আছে। চোখে পড়ল এডওয়ার্ডের। একবার বাড়িটার দিকে চারিদিকে চেয়ে নিলেন। অত্যন্ত সুসজ্জিত ফ্ল্যাট, দামি দামি কিউরিও সাজানো আছে কাঁচের ট্রের উপর। একটা ধাতুর স্ট্যাচু, মাইকেল অ্যাঞ্জেলো ডেভিড। আমি রুমের ভেতরে ছিলাম, এই ঘরে জোরে জোরে টিভি চলছিল, নেটফ্লিক্সে একটা মারামারি সিনেমা চলছিল। ওই চিৎকারেই সব গুলিয়ে গেছিল, হয়তো চিৎকার করেছিল, আমি বুঝতে পারিনি। আপনি কখন টের পেলেন যে উনি খুন হয়েছেন? আমি কিচেনে ছিলাম, টিভির আওয়াজের জ্বালায় টিকতে পারছিলাম না। যখন বিরক্ত হয়ে ঘরে এলাম আওয়াজ কমানোর জন্য, ঘরে ঢুকে দেখি ওই অবস্থা। চিৎকার করে উঠি, লোকজনকে ডেকে তুলি। জানেন, দরজাটা খোলাই ছিল, কাজটা যে করেছে সে দরজা খোলা রেখেই পালিয়েছে। আপনার কি মনে হয় চেনা কেউ? হতেই পারে, না হলেও ঘরে ঢুকতে দেবে কেন বলুন? কলিং বেলের আওয়াজ শোনেননি? শুনেছি, সে মিনিট 5 আগেই ঘরে ঢুকেছিল, আমি তখন কিচেনে ছিলাম। আচ্ছা, আপনাদের পরিবারে আর কে কে আছে? এক মেয়ে, সে ব্যাঙ্গালোরে ডাক্তারি পড়ে। কারোর সাথে ঝামেলা, শত্রুতা? ঝামেলা ছিল না, কিন্তু সবাই ওকে হিংসে করত। ও হসপিটালের সুপার ছিল এক সময়, তারপর ওর খ্যাতি, নাম, যশ এই সবের জন্য ওর পেছনে লোক পড়ে যায়। হতে পারে ওদের মধ্যেই কেউ কাজটা করেছে। ওকে, আমরা উঠি। একটু পরেই রমন বাবুকে রুমে ছাড়তে ছাড়তে বললেন এডওয়ার্ড, এদের পিএসের রিপোর্টটা সামনে এসেছে। মার্ডার ওয়েপন একটা ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, সেটা এখানে পাওয়া যায়নি তল্লাশি করে। ওরা ডাক্তারের কল রেকর্ড দেখছে। প্রধান সাসপেক্ট যে, তাকে তো জেরা করেই এলাম। কে স্যার? ডাক্তারের বউ নাকি? ওর ধারণা তো তাই। আমায় ফোন করেছিল। প্রথম খটকা, ডাক্তারের ব্যাংক ব্যালেন্স অকল্পনীয়। একজন সাধারণ ডাক্তারের এই রকম ব্যালেন্স থাকতেই পারে না। 3 ফ্ল্যাট, 2 ফাঁকা প্লট, বেনামে কোম্পানি আছে। ওর ড্রাইভার তো সেই সব তথ্যই দিয়েছে, কিন্তু এসব টাকা পাচ্ছে কোত্থেকে? ওর মৃত্যুর পর এই সবই যাবে ওর বউয়ের নামে। আর 2 নম্বর খটকা, বউ অতীব সুন্দরী। আচ্ছা, ডাক্তারের চেহারা কেমন?
অনেকটা আমার মতো স্যার, অর্ডিনারি। টাকিলা, আরে আপনি তো রসে ভাষা রসমালাই মাইরি। মেয়েরা আপনাকে একা পেলেই তো চেটে দেবে। হ্যাঁ স্যার, আপনি কি যে বলেন। হ্যাঁ, ডাক্তার কিন্তু যাকে বলে সুদর্শন নয়, তার উপর ওর পৌরুষ কমে গিয়েছিল। স্ত্রীর সাথে অন্য একটা ছেলের অ্যাফেয়ার চলছিল। ছেলেটা ওকে পিয়ানো শেখাতে আসতো। ঘরে পিয়ানোটা দেখলেন? দেখেছি স্যার, চকচক করছিল, একটু ধুলো পড়েছিল যেন। গুড অবজারভেশন। ওই ছেলেটা জেরায় স্বীকার করেছে ডাক্তার জানতো ওদের অ্যাফেয়ারের ব্যাপারে। তারপর ওর আশা বন্ধ করে দেয় ডাক্তার ওই বাড়িতে। কি অবস্থা! সোসাইটিতে কত কিছু ঘটছে, খবরই রাখি না। এই ছেলেটাকে অ্যারেস্ট করছে না কেন? ওর বাড়িতে রেড করে মার্ডার ওয়েপন পাওয়া যায়নি। ওর নাকি টাওয়ার লোকেশন ম্যাচ করছে না সেই দিনের। তারপর অ্যালিবাই আছে সে অন্য একটা বাড়িতে তখন পিয়ানো শেখাচ্ছিল। সেই জন্যই আয়ো একটু সময় নিচ্ছে। কাজটা তাহলে অন্য কাউকে দিয়ে করিয়েছে সে, সেটা তো হতে পারে। সেক্ষেত্রে টাকার সোর্স হতে হবে ডাক্তারের বউয়ের থেকে কিলারের দিকে, অথবা হয়তো হাতে করে গোপনে টাকাটা দিল পিয়ানো টিচারকে। কারণ একজন সামান্য পিয়ানো টিচার এত টাকা জোগাড় করবে সেটা একটু ডিফিকাল্ট। পুলিশ ওই জন্যই একটু সময় নিচ্ছে। স্যার, সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া যায়নি? খুনে খুব ইন্টেলিজেন্ট। সোসাইটিতে সিসিটিভি ছিল, সেগুলো দুদিন আগেই কেউ ভেঙে দিয়েছে। পাকা মাথার খেল স্যার, পুরো হার্ডকোর ক্রিমিনাল কেস। এডওয়ার্ড রহিম চাচার একটা বেড়ার ছাউনি দেওয়া ঘরে ঢুকলো রাত্রিবেলা। একটা ছাটিয়ায় শুয়ে দেখল বৃষ্টির মিস কল। তাকে ফোন করতেই বৃষ্টির উত্তেজিত গলা ভেসে এলো। হ্যালো স্যার, আপনি কোথায় স্যার? কলকাতার বাইরে। কেন? স্যার স্যার দারুণ একটা লিড পেয়েছি। সুপ্রকাশ বসুর কল লিস্টে একটা নাম এসেছে, শুনলে বিশ্বাস করবেন না। কে সে? হ্যাঁ, ডক্টর অজয় গুহ। অদ্ভুত ব্যাপার হলো ফোনগুলো এসেছে মিস্টার বসু মারা যাওয়ার পর। আচ্ছা, অজয় গুহ কি জানতো না উনি মারা গেছেন? জানতো। ওর বউয়ের সাথে কথা বলার জন্য ফোন করেছে। ওরা নিশ্চয়ই পূর্ব পরিচিত। হ্যাটস অফ স্যার, একদম ঠিক ধরেছেন। এই যখন মিস্টার বসু এমএলএ ছিলেন, একটা হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। সেই সময় হোস্টেল সুপার ছিলেন ডাক্তার গুহ। ওই সময় একটা স্ক্যান্ডেল উঠে আসে। হ্যাঁ, জাল ওষুধ সাপ্লাই করার স্ক্যান্ডাল, এটা আমি শুনেছি। তারপর বলো। ব্যাপারটা নিয়ে কেস হয়। এক জুনিয়র ডাক্তার এই সিন্ডিকেট চালাচ্ছিল, ধরা পড়ে বিতাড়িত হয় হসপিটাল থেকে। অ্যারেস্টও হয়, লাইসেন্স বাজেয়াপ্ত হয় ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল থেকে। যদিও এখন কাস্টাডিতে আছে। ছেলেটা বেলে বেরিয়েছে কিনা খোঁজ নাও। একদম নিচ্ছি স্যার। আচ্ছা, শঙ্কর চ্যাটার্জির ফোনটা ট্র্যাক করতে বলেছিলাম, করেছো? হ্যাঁ স্যার, লিস্ট পেয়ে গেছি। আপনি ওকে জেরা করার পরই ও একজন কাউন্সিলরকে ফোন করে, তার নাম তন্ময় পাল। এইরকমই অনুমান করেছিলাম। কেসটা ক্রমেই ইন্টারেস্টিং হচ্ছে। এই লোকটাই মিস্টার বাসুকে এমএলএ টিকিট পাওয়া থেকে ছুটি করে দেয়। দুটো খুন হয়তো লিঙ্কড, হয়তো এমন কেউ করেছে কোনটা যে এখনো সামনে আসেনি। লোকটা খেটে খাওয়া লোক, খুনি অত্যন্ত ফিট আর শারীরিকভাবে সক্ষম একটা লোক। এটা কিভাবে বলছেন স্যার? দেখো, রমেনবাবুর হাউজিং সোসাইটির সিসিটিভির ক্যামেরা ভেঙেছে সে। আমার ধারণা ঢিল ছুঁড়ে, তার হাতে টিপ আছে। আমি দারোয়ানদের থেকে জিজ্ঞাসাও করেছি, কোনো রাস্তার ছেলেপুলে কিন্তু সোসাইটিতে ঢোকেনি। এটা একটা বড় অ্যাডাল্ট মানুষের কাজ। যাই হোক, তোমার স্কেচ রেডি হলো? রতনলালের সঙ্গে বসেছিলে? হ্যাঁ স্যার, ওই চেহারার কোনো লোক সোসাইটিতে কেউ কখনো দেখেনি। ভিন গ্রহের প্রাণী হয়তো উড়ে উড়ে এসেছে। হেঁটে এলে তো দারোয়ানের চোখে পড়বেই। হ্যাঁ, জট, জটের ওপর জট, তারপর আবার একটা জট। ওকে স্যার, একটা ছেলের কথা বলতে ভুলে গেলাম। ছেলেটার নাম কনিষ্ক সোম। সে কিন্তু দুজনকেই ফোন করেছিল। দুজনেরই কলার লিস্টে আছে মিস্টার বসু আর ডাক্তার গুহ। এবং মিস্টার গুহকে খুনের দিন বেশ কয়েকবার ফোন করেছিল।
শুধু তাই নয়, সে ওই হসপিটালেও ঘন ঘন ঢুকে পড়তো। ওই বেশ দাদা টাইপের, গুন্ডা সিন্ডিকেট এইসবে জড়িয়ে থাকতে পারে। কনিষ্ক সোম, ইন্টারেস্টিং। ওকে তোলো, কথা বলি। হয়তো সেই দুই মক্কেলের কালো ইতিহাসটা জানতো। ব্ল্যাকমেল করতে ফোন করাটা অস্বাভাবিক কিছু নয়। হয়তো সেই নিয়েই গন্ডগোল, আর তার জেরেই রাগের মাথায় খুন। এই ছেলেটা বলছেন? কিন্তু রতনলাল যে বলল বিদেশি লোক। রতনলাল ইচ্ছা করে ভুল বলছে না সেটা কি করে বুঝবে? আর দ্বিতীয়ত, সে ফুড ডেলিভারি করেছে রাতের বেলা, ওই সময় সে ভুলও দেখতে পারে। কনিষ্ক সময় সেটি নেই তো। ওকে পাকড়াও করলে অনেক কিছু পাবে বৃষ্টি, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। রাইট স্যার, আমি দেখি কি করতে পারি। গাড়ি পাঠিয়ে তুলে নিয়ে আসছি। সেদিন সন্ধেবেলা রমনবাবু একটা পাবে ঢুকলেন কাঁচের দরজা ঠেলে। দূর থেকে দেখতে পেলেন প্রজ্ঞা অলরেডি এসে বসে আছে একটা টেবিলের পাশে। তাকে দেখে হাত নাড়ল প্রজ্ঞা। আরে কি আশ্চর্য, আমায় এখানে ডেকে পাঠালেন কেন? আমার একটা ইভেন্ট ছিল, একটা বার্থডে, এইমাত্র শেষ হলো। ভাবলাম ডেকে নিই আপনাকে, যদি ফাঁকা থাকেন। ব্যস্ত ছিলেন নাকি? না না, আমি আর কিসের ব্যস্ত, মেন্টালি কেসটা নিয়ে একটু টেন্সড আছি আর কি। মাঝে মধ্যে এডওয়ার্ড স্যার আমাকে ডাকছেন, ওনার সাথে যেতে হচ্ছে তো। সোসাইটিতে একটা খুন হয়ে গেল। ইস, কি সাংঘাতিক! শুনে তো আমি ভয়ে কাঁটা হয়ে গেছি। খুনি নাকি বিদেশি লোক, এটা অদ্ভুত। আচ্ছা, আমাদের ক্যাম্পাসে বিদেশি লোক আছে? আমি তো দেখিনি কোনোদিনও। একটা লোককে সাসপেক্ট করছে এড স্যার, আর নাম কনিষ্ক সোম। সে একজন সিভিক ভলেন্টিয়ার, অনেক দুষ্কর্মের সঙ্গে যুক্ত ছিল এই দুইজনা যারা খুন হয়েছে আর কি। কেউ তো ধোয়া তুলসী পাতা নয়। এরা এক জুনিয়র ডাক্তারকে ফাঁসায়, সে নাকি জেলে আছে। যদি জেল থেকে বেরিয়ে থাকে সেই খুন করে থাকবে এদের। আশ্চর্য কি! নতুবা আছে আরেকজন, এক নেতা, নাম তন্ময় পাল। তার সাথে নাকি মিস্টার বসুর জাত শত্রুতা। এত এত সাসপেক্টদের মাঝে পড়ে আমি হাবুডুবু খাচ্ছি সত্যি। আচ্ছা, এইটাতে একটা সই করে দিন তো। বলেই প্রজ্ঞা ব্যাগ থেকে একটা বই বের করে রমনবাবুর সামনে ধরল। নিজের চোখে যেন বিশ্বাস হলো না রমনবাবু। বইটার নাম রহস্যভেদী এডওয়ার্ড সরকার, নিচে লেখকের নাম লম্বকর্ণ। রাইটার মশাই, অটোগ্রাফটা দিন। চোখে যেন জল এসে গেল রমনবাবুর। প্রত্যেক লেখক এই দিনটার কথাই তো স্বপ্নেই ভাবে। কেউ তার বই তার দিকে বাড়িয়ে ধরে অটোগ্রাফ চাইছে। সে যতই সাপ ব্যাং লেখুক না কেন, সেটা নিয়ে আত্মোপলব্ধি থাকুক নাই বা কেন, এটা একটা আলাদাই অনুভূতি। আজকে যারা পার্টি দিয়েছিল তাদের একটা খবরের প্রেস আছে, আপনার বইয়ের বিজ্ঞাপন সেখানে দিয়ে দেবে সে। আরও গোটা 5 পেপারে দেবে, ওদের ফেসবুক পেজ, ইনস্টা পেজেও দেবে। অনেক মিলিয়ন ফলোয়ার, রিভিউ সহ দেবে, ফ্রি অফ কস্ট। কেমন লাগলো আইডিয়াটা মিস্টার লম্বকর্ণ? অবিশ্বাস্য, অলৌকিক। চোখ ছানাবড়া করে বললেন রমনবাবু। আবেগে যেন তার গলা ধরে আসছিল। জায়গাটা নিউ আলিপুর, কলকাতা। রাত্রি 2:45 বাজে। মাথার কাছে টেবিলে চার্জে রাখা মোবাইলটা হঠাৎ বেজে উঠল শব্দ করে। পরপর 4 বার। একটা লম্বাটে হাত পৌঁছে তুলে নিল মোবাইলটা। হ্যালো, কি করছিস পেরু? আরে রাত্রি 2:45 সময় লোকে ঘুমানো ছাড়া কি করবে দাদা? ও সরি, ঘুমো। ফোনটা কেটে গেল। টেবিলের উপর ফোনটা রাখতে গেল পেরু। আবার বেজে উঠল। আরে কি হলো কি এডওয়ার্ডটা? ঘুমোতে দেবে না নাকি? আচ্ছা, কোন বিষ রক্তে সিরিঞ্জ দিয়ে পুশ করলে পোস্টমর্টেম রিপোর্টে ধরা পড়ে না, বলতে পারবি? এই শুরু করলে মাঝরাত্রিরে, বলো দেখি। শোন, বেশি ভাও খাস না, জানিস তো, বল। কত বড় অ্যালক্যালানে ডিটেকটিভ হয়েছিস তুই, সেটা দেখা। বল, পারবি? ডেথের কারণ কি সেটা তো বলবে। নর্মাল হার্ট অ্যাটাক, কিন্তু বিষ পুশ করলে রক্তে তো সেটা রয়ে যাবে, নইলে আটকাবে কিডনিতে।
কে, তাই তো? এবার ধরো বিষ এমন কিছু যদি হয় আমাদের শরীর যেটা তৈরি করে, তাহলে আর কি ধরা পড়বে? কিসের ইঙ্গিত করছিস বল দেখি। ইনসুলিন ওভারডোজ হলে হাইপোগ্লাইসিমিয়া বলে একটা অবস্থা হয়। অ্যাড্রেনালিন বেড়ে গিয়ে পালস রেট বেড়ে গিয়ে হার্ট অ্যাটাকও হতে পারে। বুঝে গেছি, চল ঘুমা। আচ্ছা, রাতে আর ফোন করো না দয়া করে। সেই রাত্রে আর ঘুম হলো না এডওয়ার্ডের। একটা হিসেব মিলে গেছে তার। মিস্টার বসু খুনি হয়েছেন। খুনি ডাক্তারি লাইন ভালো বোঝে। সকালের জন্য অপেক্ষা করছেন এডওয়ার্ড। বৃষ্টি আর রাতে রেড করে সিভিক ভলান্টিয়ার ওই কনিষ্ক সোম ছেলেটাকে তুলবে। অন্যদিকে এডওয়ার্ডের পুরনো সঙ্গী এএসআই বিশু ভট্টাচার্যের দায়িত্ব বছর 2 আগে হসপিটালের জাল ওষুধ কেলেঙ্কারির মূল অভিযুক্ত ডাক্তার ছেলেটির হদিশ বের করা। সময় যেন আর কাটছিল না এডওয়ার্ডের। অধীর অপেক্ষায় প্রহর কাটাতে কাটাতে রাতটা পার করলেন তিনি। সকাল 7:30 বেজে উঠল এডওয়ার্ডের ফোন। ধরফর করে উঠে বসলেন। বিশু ভট্টাচার্য ফোন করেছে। বলো বিশু। স্যার, ইন্টার্ন ডাক্তার এখন কাস্টাডিতেই আছে, মাঝে বেইলে বেরোয়নি। ও নয় স্যার, খুনি অন্য কেউ। দীর্ঘশ্বাস ফেললেন এডওয়ার্ড। এই কেসটা এতটাই লাট্টুর মতো সবাইকে পাক খাওয়াবে সত্যি ভাবনার অতীত ছিল। একটার পর একটা সুতো কেটে বেরিয়ে যাচ্ছে। ওই কেসে আর কারো নাম, আর কিছু কাজের খবর? একটা নাম পেয়েছি স্যার, এক লেডি ডাক্তার, নাম কণিকা দাস। ওর নামটা এসেছিল ওই জাল ওষুধের কেসে। সে হোস্টেল সুপার এমএলএ বিরুদ্ধে একটা অভিযোগপত্র এসপির কাছে পাঠিয়েছিল। ওরা নাকি ওই জাল ওষুধের চক্রে জড়িত, এটাই ছিল ওই চিঠিতে। স্টুডেন্টদের মধ্যে এটা নিয়ে একটা আন্দোলন শুরু হয়, কারণ 2টো রোগী মারা যায় হসপিটালে ওই জাল ওষুধেরই প্রভাবে সম্ভবত। তারপরে একটা সিট বানিয়ে তদন্ত শুরু হয়। একটা ইন্টার্ন ডাক্তারের নাম আসে, আর স্টোর কিপার। আর ওই লেডি ডাক্তারের কি হলো? মেয়েটা আন্দোলন শুরু করেছিল, কিন্তু তার খেসারা দিতে হয় ওকে। মেয়েটা খুন হয়। সে কি? হ্যাঁ স্যার, লেডি ডক্টর কণিকা দাসের প্লাস্টিকে মোড়া লাশ উত্তর কলকাতার একটা ওভারব্রিজের তলায় একটা কালভার্টের পাইপের ভেতর থেকে উদ্ধার হয়। মুখে আঘাতের চিহ্ন, চোখগুলো টকটকে লাল, যেন কেউ পিটিয়ে মেরেছে ওকে, আর নাকটা ভাঙা। কি বললে? হ্যাঁ স্যার, নাকটা ভাঙা। ইনফ্যাক্ট পুরো মুখটা যেন আঘাতে একদিকে বেঁকে গেছে। অদ্ভুত মিল, অদ্ভুত। আচ্ছা, মেয়েটার কোনো লাভার বা বাগদত্তা ছিল? এটা খোঁজ নাও। স্যার, ওই সিভিক ভলেন্টিয়ার কনিষ্ক সোম তো এখানেই ঘোরাঘুরি করতো। হাসপাতালে দালালি আর দাদাগিরি করে বেড়াতো। শুনেছি এই মেয়েটার প্রেমে ফিদা ছিল। ঠিক আছে বিশু, তুমি আর কিছু খবর বের করতে পারো কিনা দেখো। তোর কলিগ ডাক্তারদের সঙ্গে কথা বলো, বিশেষ করে আরও লেডি ডাক্তার যদি কেউ থেকে থাকে। ওকে স্যার, জয় হিন্দ স্যার। জয় হিন্দ। ঘণ্টা 2 পরেও বৃষ্টিকে ফোন করে পাচ্ছিলেন না এডওয়ার্ড। এই সিভিক ছেলেটির বাড়ি চৌরাস্তা, এত দেরি হওয়ার তো কথা নয় ভাবলেন তিনি। একটু পরেই এনফিল্ডটা স্টার্ট করে সেন্ট্রাল এভিনিউয়ের দিকে ছুটলেন। আর হয়তো দক্ষিণ কলকাতাতেও ছুটতে হবে, তার ইনটিউশন অন্তত তাই বলছে। আজ কিছু হবে, কিছু একটা হবে। ওই কনিষ্ক সোম ছেলেটাকে পাকড়াও করলেই সব হিসেব নিকেশ পরিষ্কার হয়ে যাবে। তার গাড়িটা একটা গলির মুখে রেখে আনোয়ারকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে লাগলো বৃষ্টি। তাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল একটি স্থানীয় লোক। সে কনিষ্ক সোমের বাড়িটা চেনে। একটা মাঠের ধারে একটা ফাঁকা প্রান্তর পেরিয়ে ও টালির ঘরটা, নিচটা পাকা। বাড়িতে বউ, 2টো বাচ্চা মেয়েকে নিয়ে থাকে কনিষ্ক। লোকটি বলল, আগে ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবার, চাকরি পাওয়ার পর বাড়িটা পাকা করেছে। ওই যে ওই বাড়িটা। এরপর লোকটি মাঠের এপাশ থেকে দাঁড়িয়ে দূরে বাড়িটা আঙুল দিয়ে দেখিয়ে দিল। বৃষ্টি একবার বুকে হাত দিল। তার আঙুলের ডগায় .45 ক্যালিবারের পিস্তলের হলস্টার। পিছন পিছন আনোয়ার, তার পিছেও পিস্তল গোঁজা আছে। ওরা মাঠ পেরিয়ে যাওয়া স্থির করল। একটা 4 ফুটের পাঁচিল টপকে ঢুকবে ওই বাড়ির পেছন দিক থেকে। আস্তে, তু শব্দটি করবে না আনোয়ার। আমি ইচ্ছে করেই লোকাল পুলিশকে কিচ্ছু জানাইনি। সর্ষের মধ্যে ভূত, বুঝলে? আমরা দুজনই কাফি। এসো। হ্যাঁ, সামনের দিকটা খেয়াল করো, ছুটে পালিয়ে যেতে পারে। এই ছেলেটা কিন্তু প্রাইম সাসপেক্ট। পাঁচিল টপকালো বৃষ্টি, তার পেছন পেছন এলো আনোয়ার।
এবার দুজনেই পিস্তলটা হাতে বার করে নিয়েছে। বাড়িটা যেন অত্যন্ত ফাঁকা, খাঁ খাঁ করছে, টু শব্দটি পর্যন্ত নেই। সন্তর্পণেই দেওয়াল ঘুরে একটা খোলা জানলার সামনে গিয়ে দাঁড়ালো বৃষ্টি। তারপর ঘুরে বাড়ির সামনের বারান্দার দিকে তাকাতেই দেখল ভেতরের অন্ধকার থেকে বেরিয়ে আসছে কেউ। হ্যান্ডস আপ! পিস্তল উঁচিয়ে ধরল বৃষ্টি। ঘরের ভেতর থেকে যে বের হলো দেখে বৃষ্টির বিস্ময়ের অন্ত থাকল না। আরে বৃষ্টি ম্যাডাম এখানে? এসআই আবির শর্মা ইউনিফর্মে, 2 হাত কোমরে দিয়ে সে বলল, তোমরা এখানে কি করছো? তুমি কি করছো আবির? আমি কি করব মানে? এটা যে আমার জুরিসডিকশন। কনিষ্ক সোম কোথায়? ওর সাথে দেখা করব। সেটা আর সম্ভব নয়, একটু দেরি করে ফেললে যে। কেন? সে খুন হয়েছে, লাশ ভেতরে পড়ে আছে। কই? কোথায়? মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বৃষ্টির। ছুটে গেল ওরা বাড়ির ভেতরে। কেউ কোথাও নেই, খাঁ খাঁ করছে সারা বাড়ি, যেন মৃত্যুপুরী। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে কিছু একটা পায়ে ঠেকল তার। ঝুঁকে পড়ে মোবাইলের টর্চের আলো জেলে দেখল একটা বছর 30-এর ছেলে, খালি গায়ে, মুখ হাঁ করে, বিস্ফারিত চোখে শুয়ে আছে। পরনে একটা মলিন চেক কাটা লুঙ্গি। ছেলেটার নাকটা একদিকে ভেঙে তেবড়ে আছে, মুখের কাছে মাছি ভনভন করছে, বুকের উপর একটা ছুরি বসানো, তাতেই মৃত্যু হয়েছে মনে হয়। বৃষ্টি বলল, ঘরে আলো নেই? ইলেকট্রিক্যাল লাইনটাও কাটা। যে খুন করেছে তারই কাজ মনে হচ্ছে। আর লাশটাও এমনভাবে রেখেছে যেন টের না পাওয়া যায়। ঘরের ভেতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। ইনজুরি নাকেও আছে? মরে গেছে দেখলে নাকি? হ্যাঁ, পালস নেই। তখনই একটা টিনের দরজা খুলে বেরিয়ে এলো এক কনস্টেবল। এই না, এলেন আরেক মাল। সালা ক্রাইম সিনে এসেও হাগা পায়। কিরে, হেগেছিস বাপ? স্যার, অন্ধকারে তো কিছুই টের পেলাম না। জল টল আবার কম। আরে কতক্ষণ তোমরা? এই তো ঘন্টাখানেক। এক অ্যামাজন ডেলিভারি বয় একটা জুতো দিতে এসেছিল ওর কাছে। সেই প্রথমে দেখে এই লাশ, দেখে সেই প্রথম থানায় ফোন করে। আমাদের গাড়িটা একটু আগে আছে, লোকজন জড়ো হচ্ছিল, তাই একদম ওকে ভাগিয়ে দিলাম। ওর বউ বাচ্চা? পুজোয় বাপের বাড়ি গেছে। লাশটা তুলে নিয়ে যাই আপাতত, পরে খবর দেব। ওই অ্যাম্বুলেন্স আসছে। জায়গাটা একটু ভালো করে দেখে নিল বৃষ্টি। একজন বৃদ্ধ লোক একটু দূরে খালি গায়ে গামছা কাঁধে দাঁড়িয়ে আছে। একটু এগিয়ে একটা আম গাছের তলায় দাঁড়িয়ে এডওয়ার্ডকে খবরটা দিল বৃষ্টি। তারপর মিনিট খানেক পর ফোনটা রেখে দেখল বৃদ্ধ তখনও দাঁড়িয়ে। বৃষ্টি জিজ্ঞেস করল, কিছু বলবেন? মায়েরা দিছে না? হ্যাঁ, কেন বলুন তো? ওরে আমি দেখছি, আমি। কাকে? কাকে দেখেছেন? আরে যে মারছে কানাই রে, ওরে আমি দেখছি। কনিষ্কের ডাক নাম বুঝি কানাই? হ্যাঁ। কাকে দেখেছেন? মাথাখানা টুপি, কালো কোট, চোখে সানগ্লাস, একেবারে বিদেশি চাওয়াল। আচ্ছা, কখন? এই তো আটটা নাগাদ লোকটা দৌড়ে বাড়া গেল কানাইয়ে ঘর থেকে। তারপর একখানা স্কুটি লইয়া সইটা পড়ল। আপনার নাম? আগে আমার নাম হরেন মণ্ডল। ততক্ষণে আবির শর্মা এগিয়ে এসেছে ওদের কাছে। দাঁত মুখ খিঁচিয়ে বুড়োটাকে বলল, যা ভাগ। আরে আরে কি করছো কি? আবির শর্মা তার কথার অপেক্ষা না করে শটান এক হাত চালিয়ে দিল বুড়োর গালে। ঠাস করে একটা শব্দ হলো। বুড়োটা গাল ধরে দাঁড়িয়ে থাকলো, ফ্যাল করে তাকিয়ে রইল। কি হলোটা কি? বেরোতে বললাম তো। ফের পা উঁচু করল আবির শর্মা। তার 2 চোখে যেন আগুন ঝরে পড়ছে। বুড়োটা একরকম ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। আরে কি করছো কি আবির? উইটনেস তো, তাই বলে এইভাবে? আরে মারবে? আরে এইভাবে মারছো কেন? আমার এলাকা, আমি যা খুশি তাই করব। এক্ষুনি লোক ডেকে নিয়ে আসবে, ল অ্যান্ড অর্ডারের মেরে দেবে পুরো। আর তোমার দেখা হলো? যাও এবার কেটে পড়ো, এটা আমার এলাকা। তোমার ওখানে কেস গেলে তখন খোঁজাখুঁজি করো না হয়। যাও, টাটা। নমস্কারের ভঙ্গিতে হাত জোর করল আবির শর্মা, মুখে এক রাশ বিরক্তি নিয়ে। মাঠের ধারে কিছুটা এগিয়ে ফের দাঁড়িয়ে পড়ল বৃষ্টি। এডওয়ার্ডকে একটা ফোন করা দরকার। আবির শর্মার মতো বিষাক্ত ওলকে টাইট দিতে এডওয়ার্ডের মতো করাতে তুলি দরকার। উনি নিশ্চয়ই কোনো সমাধান বের করবেন। হ্যালো, হ্যাঁ স্যার, বৃষ্টি বলছি। স্যার, আবির তো আমাকে ক্রাইম সিনে থাকতেই দিচ্ছে না, বেরিয়ে যেতে বলছে।
একটা উইটনেস এগিয়ে এসেছিল জানেন কথা বলতে, কি বলবো স্যার, এগিয়ে এসে চড় মেরে দিল। আরে আমি বললাম কেন ওকে মারলে, বলে ল অ্যান্ড অর্ডার মেনটেন করে করছি, এখন আমাকে বলছে চলে যেতে। কি কি করবো বলুন তো স্যার? তুমি ঠিক ওইখানে দাঁড়াও, আমি ঢুকছি। আচ্ছা আপনি আসছেন সেটা ওকে বলবো? একদম না। এডওয়ার্ড যখন তার এনফিল্ডটা মাঠের ধারে রেখে স্পটে ঢুকলেন, ততক্ষণে অ্যাম্বুলেন্স এসে লাশ গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। ঘরের ভেতরে দেখলেন একজন কনস্টেবল বালতি করে জল নিয়ে ঘরের ভেতরে ঢেলে যাচ্ছে। হাঁটু পর্যন্ত উর্দি ভাঁজ করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করছে মেঝেটা। আর উকি মেরে দেখলেন আবির শর্মা সিগারেট খেতে খেতে কাকে ফোন করার চেষ্টা করছে জানলার পাশে দাঁড়িয়ে। বাহ, ভালোই তো ঘর পরিষ্কার করার কাজ জানো সোনা পাখি, বউ করাই বুঝি? হ্যাঁ? ঝুঁকে পড়ে তার প্রকাণ্ড বোয়াল মাছের মতো মাথাটা কনস্টেবলের কাছে নিয়ে গিয়ে বললেন এডওয়ার্ড। এডওয়ার্ডের একটা 82 শিক্ষার হাত উঠতে দেখল বৃষ্টি। সেটা ঘুরে গেল আর সাথে সাথে কনস্টেবলটা ছিটকে পড়ল 5 হাত দূরে। মেঝের এক কোণে একটা বইয়ের ডাই ধাক্কা মেরে ফেলে দিলে যেমন কেতরে পড়ে, সেই রকম ভাবেই পড়ে গেল কনস্টেবলটা। এক গাদা ডাই করে রাখা থালা বাটি গ্লাসের উপর ঝনঝন করে শব্দ হলো। দেখেই মুখে হাসি খেলে গেল বৃষ্টি। এডওয়ার্ড দাঁড়ালো না, এক লাফে ঢুকে গেল ঘরের ভেতরে। আবির শর্মা এবার রাগে অগ্নি শর্মা এডওয়ার্ডকে দেখতে পেল। তার হাত থেকে পড়ে গেল জ্বলন্ত সিগারেট। এডওয়ার্ডের পিছু পিছু লাফ দিয়ে ঘরে ঢুকে এলো আনোয়ার। তার হাতে একটা হ্যান্ডকাফ, সেটা হাওয়ায় দুলছে। এডওয়ার্ড তাকে একটা নির্দেশ দিয়ে রেখেছিল আগে থেকে। তার বাইকে আসতে আসতে সিপি ব্যানার্জি সাহেবকে একটা ফোন। একটা প্রোটোকল ভাঙবে আজ এডওয়ার্ড, কাক হয়ে কাকের মাংস খাবে। ব্যানার্জি সাহেব প্রথমে রাজি হননি। এডওয়ার্ড বলেছে রাজি না হলে এখনই কেস ছেড়ে দেবে সে। ক্রাইম সিন ট্যাম্পার করছো? বাহ, সরি স্যার। ভূতের মতো ভ্যাবাচেকা মুখ করে দাঁড়িয়ে রইল আবির শর্মা। আনোয়ার, হ্যান্ডকাফ। ক্যা করতে হো মিয়া? অযথা বিলম্বে যেন বিরক্ত হয়ে উঠলেন এডওয়ার্ড। আমায় অ্যারেস্ট করছেন নাকি স্যার? কিন্তু আমি কি দোষ করলাম? বৃষ্টি, বাইরে যাও আর দরজাটা বন্ধ করে দাও। এগিয়ে গেল আনোয়ার। আবির শর্মা কোনো কথা বলার আগেই তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে টাঙিয়ে দিল জানলার কড়াতের সাথে। বৃষ্টি বেরিয়ে এলো ঘর থেকে। কনস্টেবল বিস্ফারিত চোখে গালে হাত দিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে বৃষ্টিকে দেখতে লাগলো। তার বসের সাথে ভয়ঙ্কর কিছু হতে চলেছে বুঝেছে সে। আর এই লোকজন সুবিধে নয়, বিশেষ করে ওই লম্বাটে দাঁড়িওয়ালা লোকটা। আবির স্যার ওকে স্যার বলছিল কেন? বৃষ্টি ঝুঁকে কান দিল দরজার ফুটোতে। আনোয়ার, শুয়োরের বাচ্চার বেল্টটা খুলে দে তো। এক্সট্রিমলি সরি স্যার। তোকে এইসব করতে কে বলেছে? কেউ না স্যার, কেউ না, বিশ্বাস করুন আমি এই ব্যাপারে কিছু জানি না স্যার। প্লিজ শুনুন, একবার শুনুন স্যার প্লিজ। এবার প্যান্টটা খোল, টেনে নামা। আরে কি করছেন স্যার? আরে আনোয়ার ভাই, নিন স্যার। এবার আনোয়ারের সরস গলা ভেসে এলো। এরপরেই মুহূর্তে নীরবতা, আর তারপরেই কানে একটা মধুর শব্দ। বৃষ্টির মুখে একটা অদ্ভুত মন ভালো করা হাসি খেলে গেল। বুঝতে পারল সে এডওয়ার্ড সপাটে বেল্ট চালাচ্ছেন আর চাষ হচ্ছে আবির শর্মার ক্ষেত। বলছি স্যার, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। প্যান্টটা পরারে আনোয়ার, খাকের অপমান সহ্য হয় না আমার। মায়েরই বলছে মিয়া, বুকের ওপর পাথর রেখে এসব করতে হয়। বলো, বলতে থাকো সোনা পাখি। তন্ময় পাল স্যার, কাউন্সিলর, আমায় বলল সাইট ক্লিয়ার করা, নো ফরেন্সিক, নো উল্টোপাল্টা রিপোর্টিং, প্লেন ডাকাতির কেস দিবি, এইটুকু বলেই ফোন রেখে দিল স্যার। হ্যান্ডকাপ খুলে দে আনোয়ার, বলল এডওয়ার্ড। তারপর ফিসফিস করে কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলল, চুপি চুপি, একটু চুপি চুপি রেখো। আমাদের এই সাক্ষাৎটা যেন কেউ না জানতে পারে। এই জন্যই ডিপার্টমেন্টের লোক আমাকে এত গালি দেয়, জানিস তো। আসলে নরম মনের পুলিশ তো, তাই বেশি কিছু করতে মন চায় না। ক্রাইম স্পট থেকে বেরিয়ে এসে রোদে দাঁড়িয়ে একটা চুরুট ধরিয়ে বলল এডওয়ার্ড, বিদেশি, চোখে সানগ্লাস, তাই বললো ওই বুড়ো? হ্যাঁ, ওই ভাড়াটে খুনি হবে স্যার। তন্ময় পাল তো কাউন্সিলর, লম্বা হাত।
আচ্ছা কি করে অ্যারেস্ট করবেন ওকে স্যার? আর আবিরের কিন্তু ভরসা নেই, হ্যাঁ? এই মেনে নিল, পর মুহূর্তে এবার পাল্টি খেয়ে যাবে। 2 সেকেন্ডও লাগবে না কিন্তু। একটু ভাবতে দাও বৃষ্টি। এত দূর এগিয়ে কেসটা তো ছেড়ে দেওয়া যায় না। মুশকিল হচ্ছে আমি আবার সাসপেন্ডেড। কানা ছেলের নাম পদ্মলোচন, নইলে ডুগডুগি বাজিয়ে ছেড়ে দিতাম এদের। এইবার যা করার তোমাকেই করতে হবে। আমার মাথায় একটা প্ল্যান আছে। কি প্ল্যান স্যার? বলবো। তুমি আগে ওর ওখানে একবার যাও। আজ কোথায় কোথায় কি প্রোগ্রাম আছে সব জেনে এসো, তারপর আমি দেখছি। ওকে স্যার। বৃষ্টি বেরিয়ে যেতেই এএসআই বিশু ভট্টাচার্যের ফোন ঢুকল। বাইক চালাতে চালাতেই ফোনটা ধরলেন এডওয়ার্ড। স্যার, বিশু বলছি। বলে ফেলো। স্যার, কণিকা দাস ওই লেডি ডাক্তারের কোনো লাভার বা বাগদত্তা ছিল না। ওর বাবার নাম প্রকাশ দাস, মা নেই। মেয়ের মৃত্যুর পর ব্যবসা তুলে দিয়ে হায়দ্রাবাদে চলে যায়, আর কোনো খবর নেই। এই দিকটা তো ক্লিয়ার মনে হচ্ছে। হ্যাঁ, হারাধনের 10টি ছেলে, রইল বাকি এক। সালা পালের গোদা। কি স্যার? কিছু না, ঠিক আছে বিশু, রিটার্ন। ওর ছবি আছে তো? কে, কণিকা দাসের? আছে তো স্যার, আপনাকে স্ক্যান করে পাঠাচ্ছি। আরে আমাকে কোথায় পাঠাবে? আমি একটা প্লাইউড ফ্যাক্টরিতে এখন থাকি। তুমি রমনবাবুকে বরং পাঠাও, আমি ওর নাম্বারটা দিচ্ছি। তুমি ফোন করে ওর মেল আইডি জেনে নিও। ওকে স্যার। ঘণ্টাখানেক পরে দুপুরের খাবার খেতে খেতে বৃষ্টির ফোন পেলেন এডওয়ার্ড। বলো। স্যার সর্বনাশ হয়েছে। কি হলো? ব্যানার্জি সাহেব আমাকে ফোন করে বলল যে ওই গোয়ার এডওয়ার্ডকে বলে দাও এই কেসে আর ওর কোনো দরকার নেই। আমি জানতাম, সালা কাজের সময় কাজই, কাজ হয়ে গেলে বাজি। অথচ উনি আমাকে ফোন করে কেসে নামালেন। নইলে বলা আমার কি ছিল? দিব্যি প্লাইউড কোম্পানিতে বসে বাংলা টানছিলাম। সাধে সিপির ছিপি খুলে দিতে ইচ্ছা করে আমার মাঝে মধ্যে। না স্যার, মনে হলো কেউ ওপর থেকে কলকাঠি নাড়ছে, এই আপনাকে কেস থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা। তুমি কি বললে? আমি পরিষ্কার বলে দিয়েছি, স্যারকে সরিয়ে দিতে হলে আমাকেও সরিয়ে দিন স্যার। এত কাছে চলে এসেছি আমরা কেসটা ক্র্যাক করার, যে প্রাইম সাসপেক্ট সেটা বলিনি অবশ্য, আপনি তো বারণ করেছিলেন, তাই আর কি। কেন? আমায় ছাড়া তুমি কেস সলভ করতে পারবে না কেন? আমার প্রেমে ট্রেমে তো পড়োনি। না স্যার, আমি অন্তত নয়। আপনার প্রেমে কোনো মেয়ে তো পড়বে বলে মনে হয় না। হলো না, আছে একজন। সে আমাকে খুঁজে বেড়াচ্ছে বেশ কিছুদিন হলো, আর আমি লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি ওরই হাত থেকে বাঁচার জন্য। কি নাম স্যার? বাদ দাও, বলো। কাউন্সিলরের খোঁজ নিলে? কি জানি, তাকে নাকি সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে? বলছে তো সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিল, তারপর থেকেই নাকি খোঁজ নেই। বাড়ির লোক কিছু বলতে পারলো না, তারা অবশ্য নিশ্চিন্ত মনে আছে, কারণ তিনি প্রায়ই নাকি এরকম করে থাকেন। এই খবরটা তুমি এখন বলছো? এটা আগে বলবে তো। কেন স্যার, গা ঢাকা দিয়েছে বলছেন? হতেই পারে। সিচুয়েশন আর গ্র্যাভিটি কবে বুঝবে তুমি বৃষ্টি সেনগুপ্ত? আমায় আর বকবেন না স্যার, প্লিজ। কি করতে হবে বলুন তো? ফোন কোথায়? খোঁজ লাগাও, বসে থেকো না, আমাদের হাতে টাইম নেই। কুইক! আমার পার্মানেন্ট সেটেলমেন্ট করেই সে ভেসে উঠবে, বুঝতে পারছো না? পারছি স্যার, এখন বুঝতে পারছি। সরি স্যার। রমনবাবু তার ঘরে বসে এক বাটি পপকর্ন খাচ্ছিলেন। এডওয়ার্ডের ফোনের অপেক্ষা করে করে তার 2 দিন কেটে গেছে, এখনও ডাকেননি তিনি। তার অবশ্য দৃঢ় বিশ্বাস, লর্ড সময় হলেই তাকে ডাকবেন। শুধু শরীরটা ঠিকঠাক রাখতে হবে, তার জন্য দরকার ভালো মন্দ খাওয়া দাওয়া। তাই আজ বাটার পপকর্ন। সকালে ডাবল ডিমের অমলেট ছিল হাঁসের। তার মেইলে একটা কাগজ পেলেন একটু পরে, সেটা প্রিন্ট করে নিয়ে ভালোভাবে দেখতে লাগলেন কাগজটা। মেইলে লেখা ফর এডওয়ার্ড। এডওয়ার্ডকে ফোন করলেন তিনি। স্যার, ভুলেই গেছেন দেখছি। আপনাকে কি ভোলা যায় লম্বকর্ণ? শুনেছি সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় হয়েছে আপনার বই। ঈশ্বরের দয়া আর ঈশ্বরের দূত প্রজ্ঞা ম্যাডামের দয়া স্যার। ফিনান্সিং ওরাই সব করছে আর কি। আজকালকার দিনে এইসব কেউ নিজে থেকে করে দিচ্ছে, এটা তো ভাবাই যায় না। বাবা, এরকম গুণমুগ্ধ পাঠক পাওয়া ভাগ্যবান। সবই আপনার কলমের গুণ। কি যে বলেন স্যার, তবে প্রজ্ঞা ম্যাডামের ফ্যান ফলোয়িং প্রচুর। ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগিং করেন তো।
আপনিও তো চেনেন দেখছি। কই, আমি তো চিনি না। আপনি তো ছবি পাঠালেন স্যার। আমি কখন? ওই যে মেলে এলো, একটা প্রিন্ট করলাম বাঁধিয়ে দেবো বলে। কি সব ফালতু কথা বলছেন? কার সাথে কাকে গুলিয়ে ফেলছেন? আমার এক পরিচিত ছিল, তার কাছে সব মেয়ের মুখই একই রকম লাগতো। আপনারও দেখছি সেই দশাই হয়েছে। ও তাই হবে স্যার। আমিও সিনেমা আর্টিস্টদের ঠিকঠাক চিনতে পারি না, প্রায় ভুল হয়ে যায়। এটা আপনি ঠিকই বলেছেন স্যার। স্যার বলছি, কবে আমায় ডাকবেন স্যার? রেডি স্টেডি বলে রাখলাম, গো বললেই তো শুরু করবেন। গো বলুন না স্যার, প্লিজ প্লিজ। বলবো, তবে এখন নয়, এখন ট্র্যাক ভিজে। ওয়েট। ফোনটা কেটে দিলেন এডওয়ার্ড। খেতে খেতে খেয়াল করলেন তার চোখের সামনে দুটো শালিক নাচতে লাগলো, খেলা করতে লাগলো। শালিক দুটো একই রকম দেখতে, তাদের আলাদা করা যাচ্ছে না, একদম না। বিকেল 2:45 সময় বৃষ্টির ফোন পেলেন এডওয়ার্ড। মুখের উপর থেকে টুপিটা সরিয়ে ধাবার খাটিয়ার উপর উঠে বসলেন তিনি। একটু দূরেই তার এনফিল্ড বাইকের উপর কয়েকটা রাস্তার বাচ্চা উঠে খেলা করছিল। কাউন্সিলর ফিরেছে? না না স্যার, ওর ফোনটা উদ্ধার হয়েছে। সেটা ওই গার্ডেন রিচের কাছে একটা ভ্যাটে পড়েছিল, ওইখানকারই একটা লোক ওটা দেখে অন করে আর তার সাথে সাথেই ট্র্যাকারে ধরা পড়ে। লোকটাকে ধরে রেখেছি কিন্তু। ও কি বলছে? কাউন্সিলর কোথায়? হ্যাঁ জানে না বলছে। ওই নেশাখোর টাইপের একটা বছর 20 ছেলে, কথাবার্তা অসংলগ্ন। আচ্ছা কি করব স্যার? কাউন্সিলর ফোন ফেলে গা ঢাকা দিল নাকি বলেন তো? নাকি এখন কিডন্যাপিং এর অভিনয় করছে? এখন আপাতত ধরে রাখো। বলছি, শোনো বৃষ্টি, আমি এদিকে আবিরকে আরেকবার ফোন করেছিলাম। একটা বিষয় নিয়ে খটকা ছিল, সেটা ক্লিয়ার করতে। যে নাম্বার থেকে কাউন্সিলর ওকে ফোন করেছিল সেটা এখন সুইচ অফ। তার লাস্ট লোকেশন কি দেখাচ্ছে সেটা একটু দেখে বলতে হবে। তুমি নাম্বারটা ট্র্যাক করো, আমি নাম্বারটা তোমায় পাঠাচ্ছি। ওকে ওকে স্যার। একটু পরে রমনবাবু দেখলেন এডওয়ার্ড সরকার ফোন করেছেন। পপকর্ন নিয়ে এইবার তিনি একটা মিল্ক শেক নিয়ে বসেছেন। মুখের স্বর মুছে নিয়ে ফোনটা তুলে বললেন, হ্যাঁ স্যার, গো বলবেন নাকি? আর তো তর্স হইছে না। আপনাদের সোসাইটিতে কেউ বিদেশি বাসিন্দা নেই, তাই তো? আর ইউ শিওর? কেন স্যার? কাউন্সিলর তন্ময় পালের লাস্ট লোকেশন আপনাদের সোসাইটিতেই দেখাচ্ছে। আমার ধারণা ওই বিদেশি লোকটা। কি বলছেন স্যার? হাউ ইজ ইট পসিবল স্যার? আমি এবার একজনের নাম নেব, তার ফোন নাম্বার থাকলে আমায় দেবেন, রাইট? বলুন স্যার। একটা নাম বললেন এডওয়ার্ড। রমনবাবুর ভুরু কুঁচকে গেল। চেয়ার ছেড়ে উঠে পড়লেন শখে। তারপর ফোন ঘেটে একটা নাম্বার দিলেন এডওয়ার্ডকে। আবার ফোন করব, এইবার বেরিয়ে আসবেন, আর একটু অপেক্ষা। ফোনটা কেটে দিতেই টিভির দিকে চোখ গেল রমনবাবুর। একটা জুনিয়র আর্টিস্ট ভেন্ট্রোকুইলিজম দেখাচ্ছে। তার হাতের পুতুল কখনো হয়ে উঠছে ডোনাল্ড ডাক, কখনো বা ছোটা ভীম। বৃষ্টি, আর একটা নম্বর পাঠাচ্ছি। এই নম্বরটা চালু আছে মনে হচ্ছে, ট্র্যাক করে লোকেশন দাও। হ্যাঁ স্যার, জানাচ্ছি আপনাকে। প্রায় আধ ঘন্টা পর এডওয়ার্ডের ফিরতি ফোন ঢুকল। সন্ধে তখন প্রায় 6টা বাজে। দিনের আলো নিভে আসছে। বৃষ্টি ফোনটা করেছে, দেখল এডওয়ার্ড। বলো স্যার, তারাতলা রোডের ওপর একটা ফাঁকা কমপ্লেক্স থেকে আসছে টাওয়ার লোকেশন। নম্বর চালু আছে। কি করব? আমি রমনবাবুকে তুলে নিয়ে যাচ্ছি। তুমি আনোয়ার আর বিশুকে নিয়ে স্পটে এসো, আর কাউকে নেবে না, হাইলি কনফিডেন্সিয়াল। ওকে ওকে স্যার, লোকেশন শেয়ার করেছি আপনার মোবাইলে। এটা একটা পরিত্যক্ত রাসায়নিক কারখানা। গেটের তালাটা কেউ ঢুকে ভেঙে দিয়েছে। লম্বা ঘাস গজিয়েছে চারিদিকে। সেটা পেরিয়ে প্রায় 100 ফুট গেলে দুটো বড় লম্বা লম্বা বিল্ডিং। দরজা জানলা কিছু আস্ত নেই। কেউ বা কারা যেন বাড়িটা ভাঙতে ভাঙতে ক্লান্ত হয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। বিশু, আনোয়ার, তোমরা দুদিকে পজিশন নাও। আমি আর বৃষ্টি উপরে যাচ্ছি। কেউ পালাতে গেলে আটকাবে, আর যদি ফায়ারিং করে তোমরা কভার দেবে আমাদের। ওকে স্যার, জয় হিন্দ স্যার। একটা সেলুট ঠুকে বলল বিশু এডওয়ার্ডকে। জয় হিন্দ। ও স্যার স্যার স্যার, আমিও যাব আপনাদের সাথে। আমার কাছে একটা লিটল উইপেন আছে স্যার, বললেন রমনবাবু। তারপর তার কোমরে গোঁজা কুকরিটা পাঞ্জাবি তুলে দেখালেন। লোহার গেটটা হাত বাড়িয়ে খুলল এডওয়ার্ড।
তারপর সন্তর্পণে আস্তে আস্তে ঢুকে গেল কম্পাউন্ডের ভেতর। ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ করে উঠল গেটটা। সামনের জংলা ঘাসে প্যান্টে চোর কাঁটা বিঁধে যাচ্ছিল রমনবাবুর। যত সব আস্তে আস্তে। তার পিছনে একটা চাপড় মেরে বলল বৃষ্টি। জংলা ঘাসের মাঠটা পেরিয়ে এগিয়ে গেলেন এডওয়ার্ড। প্রায় সিঁড়ির মুখটা গিয়ে দাঁড়ালেন। বৃষ্টি মাঠটা পেরিয়ে খেয়াল করল রমনবাবু পাশে নেই। ঘাড় ঘুরিয়ে দেখল তিনি বাঁদিকের দেওয়ালের ধারে ড্রেনের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে হিসু করা শুরু করেছেন। আরে কি হলো কি? হাত নেড়ে দ্রুত তাকে ডাকতে লাগলো বৃষ্টি। এডওয়ার্ড ততক্ষণে অনেকটা এগিয়ে গেছে। বিল্ডিংয়ের প্রায় ভেতরে এখন, তাকে আর দেখা যাচ্ছে না। প্রেশার ফ্রম টেনশন ম্যাডাম, কামিং, চাপা গলায় বলল রমনবাবু। তারপর পাঞ্জাবি ঠিক করতে করতে দৌড়ে আসতে লাগলো বৃষ্টির দিকে। সহসা তার সামনে ছুটে এলো কয়েকটা কুকুর। দাঁত মুখ হিংস্র করে প্রবল স্বরে ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো। কুকুরগুলো বৃষ্টি আর রমনবাবুর মধ্যে ঢুকে গেছে। ক্রমশ যেন তেড়ে যাচ্ছিল বৃষ্টি আর রমনবাবুর দিকে। লজেন চুষ দেবো শোনা, বললেন রমনবাবু। কুকুরগুলো আরো ঘেউ ঘেউ করে উঠল। কুকুরিটা বের করে নিল রমনবাবু। ঘোরাতে লাগলেন ইতস্তত। কুকুরগুলো ফের ঘেউ ঘেউ করে তেড়ে এলো। আরে ওটা নামান, নামান বলছি, এইবার না কামড়ে দেয় আপনাকে। তখনই একটা ঢিল ছুঁড়ে দিল কেউ পেছনের পাঁচিলের দিক থেকে। একটা কুকুরের গায়ে লেগে ছিটকে গেল কুকুরটা। কুই কুই করে উঠল সে। তারপর উড়ে এলো আরো দুটো ঢিল। পিছিয়ে গেল কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে। দৌড়ে চলে এসো বৃষ্টি, ফাস্ট। এডওয়ার্ডের হাত দেখতে পেল এবার সে সিঁড়ির কাছে নেমে এসেছে। দৌড়ে গেল বৃষ্টি সেই দিকে। তার পেছন পেছন এবার রমনবাবু। এডওয়ার্ডের সামনে গিয়ে হাঁপাতে লাগলো বৃষ্টি। আমি 3 তলায় উঠে যাচ্ছি। বৃষ্টি, তুমি 2 তলায় উঠে বাম দিকের ঘরগুলো চেক করবে। ক্লিয়ার? ওকে ওকে স্যার। সন্তর্পণে পা টিপে টিপে 3 তলায় উঠে গেলেন এডওয়ার্ড। প্রত্যেকটা ফ্লোরেই প্রায় 2000 স্কোয়ার ফুট বিস্তীর্ণ খোলা জায়গা। তারপর এক একটা ঘর, মাঝে মাঝে দানবের মতো দাঁড়িয়ে আছে এক একটা প্রকাণ্ড পিলার। দোতলায় বাঁদিকে ঘুরে একটা ফাঁকা জায়গায় এসে উঠল বৃষ্টি। হাতে উদ্যত পিস্তল। তার পেছন পেছন রমনবাবু, তার হাতে খুঁকড়ি। একটু এগিয়েই ফ্লোরটা দুদিকে ভাগ হয়ে গেছে। ঘরের মধ্যে পুরনো জং ধরা যন্ত্রপাতি বড় বড় রঙের ডিবে ডাই করে রাখা। কয়েকটা ফাঁকা বিয়ারের বোতলও দেখা গেল। আঙুল তুলে ইশারায় তার পেছনে দাঁড়ানো রমনবাবুকে বাঁ দিকটা দেখালো বৃষ্টি। তারপর সে ডান দিকের ঘরগুলোর দিকে চলে গেল। বৃষ্টি চারিদিকে মুখ ঘুরিয়ে দেখতে লাগলো। তখনই একটা পিলারের পেছন থেকে একটা মোবাইল বেজে উঠল। দৌড়ে গেল বৃষ্টি। পিস্তল উঠিয়ে লাফ দিয়ে ঘুরে গেল পিলারের পেছন দিকে মুখ ঘুরিয়ে। কিন্তু কোথায় কি? একটা মোবাইল মাটিতে পড়ে আছে। দড়াম করে মাথার পেছন দিকে সজোরে কেউ একটা হকি স্টিক চালিয়ে দিয়েছে। মাথাটা টলে উঠল বৃষ্টির। লুটিয়ে পড়ার আগে মনে হলো একটা বিদেশি লোক। তার চোখে সানগ্লাস, হাতে একটা হকি স্টিক, পরনে কালো কোট। পাটা টাল খেতে লাগলো বৃষ্টির। ঝপ করে লুটিয়ে পড়ল সে একটা প্রাণহীন দেহের মতো। বুকের কাছটায় ধক ধক যেন বেড়ে গেছে রমনবাবু। হাতে ধরা কুকরিটা কাঁপছে। তখনই খেয়াল করলেন জীবনে কখনো এটা প্রয়োগ করেননি তিনি। দরদর করে ঘামতে লাগলেন। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, রক্ষে করো রঘুবীর। ওটা কি? কে পড়ে আছে মাটিতে? দেহটা গুটিয়ে গেছে। কুঁকড়ে শুয়ে আছে মাটিতে একজন রমণী, পরনে টি শার্ট আর জিন্স। প্রজ্ঞা! চিৎকার করে ছুটে গেলেন তিনি। তুমি এখানে এলে কিভাবে? তোমার এই দশা কে করেছে? কুকরিটা পাশে রেখে প্রজ্ঞার দিকে ঝুঁকে দেখতে লাগলেন নাকে নিঃশ্বাস চালু আছে কিনা। কি সর্বনাশ! কাউন্সিলর এই প্রজ্ঞাকে উঠিয়ে নিয়ে এসেছে ওকে খুন করবে বলে। ভিলেন! নাকের কাছে আঙুল নিয়ে যেতেই মাঝপথে আটকে গেলেন। হঠাৎ চোখ খুলে হেসে উঠল প্রজ্ঞা। দড়াম করে মাথার পেছনে একটা হকি স্টিকের আঘাত নেমে এলো মুহূর্তের মধ্যে। মাথাটা টলে গেল তার। বসেছিলেন, মাথায় হাত দিয়ে একদিকে কাত হয়ে পড়ে গেলেন রমনবাবু। মাথাটা অসহ্য ব্যথা আর ভারী। কোনো মতেই চোখ পিটপিট করে খুলল বৃষ্টি। দেখল একটা থামের সাথে কেউ তাকে বেঁধে দিয়েছে একটা দড়ি দিয়ে। তার পাশেই রমনবাবু। তিনি নাক ডাকা শুরু করেছেন আবার মৃদু শব্দে। যাক, বেঁচে আছেন ভদ্রলোক, যদিও মাথার উপর একটা আলু গজিয়েছে তার। আর অন্যদিকে বাঁধা আরেকটা লোক।
লোকটা সাদা পাঞ্জাবি পরা। আরে এ তো তন্ময় পাল, কাউন্সিলর। তাদের সামনে কয়েকটা ডাই করে রাখা কাঠ। একটা সোঁদা গন্ধ নাকে আসতেই বুঝল বৃষ্টি তাদের উপর ছড়ানো হয়েছে পেট্রোল। রমনবাবুকে একটা কনুইয়ের খোঁচা মারল বৃষ্টি। ধরপড় করে উঠলেন ভদ্রলোক, করুণ গলায় বললেন, বিদেশি প্রজ্ঞার সাথে বিট্রেয়ার। তখনই ঘরের মধ্যে দৌড়ে ঢুকল প্রজ্ঞা। তারপর বৃষ্টির সামনে এসে একগাল হেসে বলল, টাটা, বেশি কষ্ট হবে না মরতে, আর একটু অপেক্ষা। লম্বকর্ণ, সুইট হার্ট, টাটা। একটা দেশলাই কাঠি জ্বালিয়ে কাঠে ফেলে দিল প্রজ্ঞা। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। বেরোনোর পথে কাঠের দরজায় ফেলল আরো একটা কাঠি, সেটাতেও পেট্রোল ছড়ানো। হঠাৎ ওদিকে দুটো গুলির আওয়াজ ভেসে একজন দৌড়ে যাচ্ছে 3 তলা দিয়ে। বৃষ্টি দেখল তার বন্দুকটা নেই, সেটা এখন প্রজ্ঞার কোমরে। সে গুলির আওয়াজ শুনে দোতলার জ্বলন্ত দরজাটা দেখে নিয়ে বৃষ্টিদের বন্ধ করে দিয়ে দৌড়ে গেল 3 তলার দিকে। আর উপায় নেই ম্যাডাম, এইবার পুড়ে মরতে হবে সেইভাবে। হে গোবিন্দ! ধোঁয়া আর তাপ বেরিয়ে চলেছে। কাশতে শুরু করলো এবার ওরা দুজন। কাউন্সিলর বেঁচে আছেন কিনা কে জানে, ভাবল বৃষ্টি। গনগন করে আগুনের লেলিহান শিখা বেরিয়ে চলেছে। ওদিকে ঘরের জঞ্জালগুলো সব আগুন ধরে গেছে। জ্বলন্ত দরজাটা খুলে গেল। ছুটে ঘরে ঢুকলো আনোয়ার। লাঠি মেরে কাঠগুলোকে একে একে সরিয়ে দিতে লাগলো। তারপর কাঠ দিয়ে জ্বলন্ত কাঠ সরিয়ে তাদের দড়ির বন্ধন মুক্ত করল। রমনবাবু আনন্দে জড়িয়ে ধরলেন আনোয়ারকে। আসুন আসুন আসুন, বেরিয়ে আসুন দুজনে, আস্তে দরজার আগুন সামলে। আমি তন্ময় পালকে কাঁধে নিচ্ছি। একটু পরে বেরিয়ে এলো ওরা 4 জন। দরজার মুখটার কাছে যেতেই দেখা গেল প্রজ্ঞার মুখ। সে 3 তলা ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে ওদের দিকে পিস্তল তাক করল। তারপর ফায়ার করতে লাগলো। আচমকা ঝুঁকে পড়ল প্রজ্ঞা। 3 তলার ছাদ থেকে উড়ে এসেছে দুটো গুলি। বুঝতে পারল বৃষ্টি এডওয়ার্ড গুলি ছুঁড়েছেন ওদের বাঁচানোর জন্য। প্রজ্ঞার দেহটা ভারসাম্য হারিয়ে সিঁড়ির ফাঁক দিয়ে শটার নিচে পড়ে গেল। ধপ করে একটা আওয়াজ হলো সিঁড়ির নিচে। ছাদের উপর ক্রমশ এগিয়ে যাচ্ছিল এডওয়ার্ড। তার লক্ষ্য ট্যাঙ্কের আড়ালে বসে থাকা লোকটা ঘুরে পাইপ পেয়ে উঠে এসে তাদের ছাদের থেকে গুলি করে ধরাশায়ী করতে গেছিল। অল্পের জন্য বেঁচে গেছে এডওয়ার্ড। তারপর প্রায় মিনিট 10 গুলির লড়াই। এখন সব শান্ত। এডওয়ার্ডের পিস্তলে 2টো বুলেট আছে। খুব সাবধানে এগিয়ে যেতে হবে তাকে। লোকটা নিশ্চয়ই শেষ কামড়ের জন্য কিছু মজুত রেখেছে, কিন্তু তাতে কি ভয় পায় না এডওয়ার্ড। মাথা নিচু করে প্রায় হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে লাগলো। লোকটা এবার মুখটা বার করেছে তাকে দেখতে পেয়ে। লোকটা গুলি করেছে, ঘুরে গেছে এডওয়ার্ড সঙ্গে সঙ্গে। সেও পাল্টা গুলি করেছে লোকটার দিকে। তারপরেই লোকটার দিক থেকে একটা অস্ফুট আওয়াজ ভেসে এলো। গুলি লেগেছে মনে হয় লোকটার কাঁধে। এডওয়ার্ডের কাছে আর একটাই বুলেট আছে। মাথাটা তুলল এডওয়ার্ড, দাঁতগুলো বের করে একবার হাসলো। তারপর ছাদের উপর চাঁদের মিহি আলো পড়েছে। একজোড়া পা দেখা যাচ্ছে। আস্তে আস্তে দেহটাকে হিঁচড়ে হিঁচড়ে টেনে নিতে লাগলো এডওয়ার্ড। এক লাফে লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। লোকটা এবার সরে গেছে, ছাদের পাঁচিলের একদম ধারে উল্টো দিক করে বসে আছে। হ্যান্ডস আপ সোনা পাখি। লোকটা ঘুরে গেল এবার ওর দিকে। মাথায় টাক, মুখটা ফ্যাটফেটে সাদা, বিদেশিদের মতো। সে একটা ক্রিকেট বলের মতো কিছু গড়িয়ে দিল তার সামনে। তার হাতে ধরা রইল একটা আংটার ঘোড়া, একটা পিন। এক লহমায় বলটা দেখে এডওয়ার্ড বুঝতে পারল সেটা একটা গ্রেনেড। ফেটে প্রলয় ঘটানোর আগে একটু গড়িয়ে নিচ্ছে। সাথে সাথে লাফ দিয়ে মাটিতে মিশে গেল এডওয়ার্ড পাশেই একটা পিলারের আড়ালে। কেঁপে উঠল ছাদটা। একটা শরীর শূন্যে ভেসে উঠল, একটা খড়ের পুতুলের মতো। তারপর মাটিতে সশব্দে গিয়ে পড়ল প্রায় 40 ফুট নিচে। মিনিট খানেকের নীরবতা। কয়েকটা কুকুর দৌড়ে এলো পুড়ে যাওয়া ঝলসে দেহটাকে দেখতে পেয়ে। জায়গাটা ঘিরে ধরেছে ওরা, তারস্বরে চিৎকার করছে। ঘণ্টাখানিকের মধ্যেই অ্যাম্বুলেন্স ঢুকলো সেখানে। 3টে দেহ তোলা হলো। বৃষ্টি ঝলসে যাওয়া দেহের উপর ঝুঁকে পড়ে বলল, সিলিকন মাস্ক, দেখেই সন্দেহ হয়েছিল। টেনে খুলে ফেলল সেটা। এ তো প্রদীপ দাশগুপ্ত, প্রজ্ঞার বাবা, বললেন রমনবাবু। অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। ওরফে কণিকা দাসের বাবা।
মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে নাম পদবি পাল্টে নেওয়ার কি শক্ত ব্যাপার। দাস থেকে দাশগুপ্ত, বুঝলেন রমন বাবু? স্ট্রেচারে শুয়েছিলেন এডওয়ার্ড সরকার। তার হাত, পা আর বুকের খানিকটা পুড়ে গেছে। সেদিকে যদিও তার বিন্দুমাত্র গরজ নেই। বৃষ্টি বলল, আপনি এখন শান্ত হন তো স্যার। আমাকে ফার্স্ট এড করে ছেড়ে দাও বৃষ্টি, আমি ঠিক আছি। দেশি ওষুধ লাগবে, আর সেটা আমার প্লাইউড ফ্যাক্টরিতেই রাখা আছে। একদম নয় স্যার, ডক্টর ফিট সার্টিফিকেট দিলে তারপর ছাড়া পাবেন। আনোয়ার আপনাকে বাইকে পৌঁছে দেবে। শেষে প্রজ্ঞাকে তোলা হলো। পিঠে তার 2টো গুলি লেগেছে, মাথায় পাজরে সিরিয়াস আঘাত। অচেতন সে। রমনবাবু তখনও তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন। ইস, এই পরিণতি হবে প্রজ্ঞার, কে জানতো? গোবিন্দ, গোবিন্দ। মাথাটা দুবার ঠুকে নিলেন রমনবাবু। যেন প্রাণে বেঁচে যায়। ওর বাবাটা তো লস্ট কেস। লোকটা গলা নকল করতে পারতো, কে জানতো স্যার? গলা নকল করেই তো আবিরকে বলেছিল সব এভিডেন্স ট্যাম্পার করে দিতে। বোধহয় আবির ভেবেছে জেনুইন কাউন্সিলরের ফোন। এমনিতেই ওর তেল দেওয়াটা স্বভাবে আছে। ঠিক হয়েছে, আর কটা দিলে হতো। আপনি আর কথা বলবেন না স্যার, বলল বৃষ্টি। তারপর মুখ ঘুরিয়ে বলল, এই গাড়িটা স্টার্ট দাও তো। প্রজ্ঞাকে অবশ্য বাঁচানো গেল না। সে মাঝ রাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ফোনে খবরটা শুনে এই পরিস্থিতিতেও চোখটা যেন ছলছল করে উঠল রমনবাবুর। চোখ মুছতে মুছতে বললেন, নিজের দিদির মৃত্যুর বদলা নিয়েছে, কজন পারে? এই প্রতিশোধ নিতে গিয়ে প্রাণটা দিল। ও স্মৃতি বড় বেদনা দেবে। আমায় মেরে ফেললেও আমি একই কথাই বলতাম, শান্তিতে থেকো প্রজ্ঞা। অন্তত কিছু লোক শাস্তি পেয়েছে, এইটা ভেবে শান্তিতে থেকো। এডওয়ার্ড হসপিটালে অ্যাডমিট হলো বটে। ডাক্তার রাউন্ডে এসে দেখল বেড খালি। বাথরুম থেকে অন্য এক ডাক্তারকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা গেল। এডওয়ার্ড আবার নিরুদ্দেশ হলেন। ব্যানার্জি সাহেবের কাছে 2 দিন পর একটা ফোন ঢুকল। কলটা গ্রহণ করেই তিনি তড়াক করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। আরে, তুমি বেঁচে আছো? ইয়েস স্যার, একদম শত্রুর মুখে ছাই দিয়ে বেঁচে আছি। না হলে আপনার কেস কেমন করে সলভ হতো স্যার? বৃষ্টি যেন আমাকে অযথা খুঁজে সময় নষ্ট না করে, একটু বলে দেবেন তাহলে। কাউন্সিলরও বেঁচে আছে। কাল টিভিতে দেখলাম দুর্বার মহিলা সমিতির অনুষ্ঠানে ফুলের বুকে নিচ্ছে। জিও ডেমোক্রেসি, ফাটাও বিষ্টু। তুমি কেসটা আমায় ব্রিফ করো দেখি একবার। সিম্পল কেস স্যার। কণিকা আর প্রজ্ঞা 2 যমজ বোন। আগে ওদের টাইটেল ছিল দাস। কণিকা পড়তো মেডিকেল কলেজে, আর প্রজ্ঞা শহরের বাইরের একটা কলেজে। দিদির মতো অতটা ট্যালেন্টেড সে ছিল না। কলেজে জাল ওষুধে কয়েকজন পেশেন্ট মারা যায়। ওই চক্র ফাঁস করতে লেগে যায় প্রতিবাদী চরিত্রের কণিকা। সেই সিন্ডিকেট, যার সাথে জড়িত ছিল ডাক্তার অজয় গুহ, এমএলএ মিস্টার বাসু আর লোকাল দালাল সিভিক ভলেন্টিয়ার কনিষ্ক সোম, তারা প্ল্যান করে ওকে খুন করে। যেহেতু তার খুনের সময় নাক ভেঙে দেওয়া হয়েছিল, তাই সেই খুনের বদলা নিতে কলকাতায় ফেরত আসে কণিকার বাবা আর ওর যমজ বোন। একে একে লোককে টার্গেট করে তাদের নাক ভেঙে দিতে থাকে, কণিকার নাকের পাল্টা হিসাবে। ওদের লাস্ট টার্গেট ছিল তন্ময় পাল, কারণ কনিষ্ক সোম তার সাথে যোগাযোগ করেছিল। তার মাধ্যমেই খুব দ্রুত পৌঁছে যাচ্ছিল আসল অপরাধীর পরিচয়ের দিকে। ধরা পড়ে যাওয়ার ভয়ে প্রদীপ দাশগুপ্ত তাকে অপহরণ আর খুনের ছক করে, আর তারপর শহর ছেড়ে চলে যাওয়ার প্ল্যানও করেছিল। কিন্তু প্রথম খুনটা কিভাবে করলো সে? একটি মেয়ে এসেছিল মিস্টার বাসুর সঙ্গে দেখা করতে। আমি ওদের বাড়ির বৈঠকখানার টেবিলের নিচে সেলোটেপ পেয়েছি, আর প্রজ্ঞাদের বাড়িতে সার্চ করে কাল পুলিশ পেয়েছে একটা মাইক্রোফোন ট্রান্সমিটার। সেটা প্রজ্ঞা গিয়ে সেট করে আসতো। তারপর বাড়িতে কোনো খাবার আসার প্ল্যান জেনে যেত ওরা। নিচে দাঁড়িয়ে সেই খাবার নিয়ে নেন মাস্ক পরা প্রদীপ দাশগুপ্ত। তারপর তার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে মিস্টার বাসুকে বেহুঁশ করে দেন। তারপর শরীরে মাত্রাতিরিক্ত ইনসুলিন ইঞ্জেকশন দিয়ে ওকে মেরে ফেলেন। বাকি খুনগুলো তো প্রদীপ দাশগুপ্ত একাই করেন। এই বিশেষভাবে খুন করার কারণ? প্রাক্তন এমএলএ, ধরপাকড় হবে এটা সে এড়াতে চাইছিল, কিন্তু লাভ হলো না। ওকে লর্ড, তুমি রেস্ট নাও। তোমার সাসপেনশনটা দেখবো আমি। ওসব নিয়ে চিন্তা করি না স্যার। জয় হিন্দ। জয় হিন্দ। এটা একটা রোলিং মিল, ডানকুনির দিকে।
দারোয়ানের সাথে রফা হয়েছে এডওয়ার্ডের। আপাতত সে এখানেই থাকবে। খাটের নিচে একটা বস্তা আছে কাঁচের বোতলের। একবার হাত দিয়ে চাপুর মারল এডওয়ার্ড। ঝনঝন করে উঠল বস্তাটা। শুধু এটা নিয়ে চিন্তা করি। মধুর আওয়াজ, তার উপর আজ বৃষ্টি। বৃষ্টির ফোন ঢুকলো আনোয়ারের কাছে। আনোয়ার রিসিভ করলো ফোনটা। বলুন ম্যাডাম। এই এডের বাইকটা কি এখনো তোমার কাছে আছে, নাকি তলায় তলায় দিয়ে এসছো তোমার পেয়ারের লর্ডকে? না ম্যাডাম, কি যে বলেন, কিছু হলে তো আপনি জানতেন। বাইক আমার কাছেই আছে, ওটা তো চোরাই বাইক। বোঝো, লর্ড ওটা কারুর কাছ থেকে ঝেপেছিল শিওর। চোরের ওপর বাটপাড়ি ম্যাডাম। সে ঘাপটি মেরে কেন বসে আছে সেটা এখনো ক্লিয়ার নয়। আচ্ছা, ওই মেয়েটার জন্য, আচ্ছা ওকে অ্যাভয়েড কেন করতে চাই বলো তো? পছন্দ না হলে সরাসরি বলে তো দিতেই পারে তোমার গুরু, কি বলো? আসলে ম্যাডাম, লর্ড খুব বিচিত্র মনের মানুষ। মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার একদম বরদাস্ত করেন না। সেই জন্যই হয়তো মেয়েটা কষ্ট পাবে। সত্যি উদ্ভট আর উন্মাদ তোমার লর্ড, টিপিক্যাল। ভবানীপুরে একটা পুরনো দোতলা বাড়ির তালা মারা গেটটা টপকে ভেতরে ঢুকল অনুসুয়া। বাড়িটা একবার ঘুরে নিয়ে বেরিয়ে এলো। না, কেউ নেই। ফেরত যাবে কি খেয়াল হলো, পোস্ট বক্সটা খুঁজতে লাগলো। সেটা খুঁজে পেল দরজার সাথেই লাগানো। সেটা আবার ভেতর থেকে খোলা যায়। কাঠের বাক্সটা খুলল অনুসুয়া, আর তার চিঠিগুলো এখানেই থাকার কথা। আরে কি হলো, একটাও চিঠি নেই কেন? চিঠিগুলো ভুল ঠিকানায় গেছে নাকি? তখনই একটা পায়ের শব্দ ভেসে এলো। বন্ধ দরজার ভেতর দিকে চুপটি করে বসে পড়ল অনুসুয়া। তারপর সরে গেল একপাশে। কেউ কি আছে দরজার উপারে? দরজার ফাঁক দিয়ে একটা চিঠি গলে জমা হলো পোস্ট বক্সে। তারপর আস্তে আস্তে কানে এলো লোকটার চলে যাওয়ার আওয়াজ। ওটা পোস্টম্যান ছিল। হাত বাড়িয়ে চিঠিটা নিল অনুসুয়া। আরে, এটা তো আমার পাঠানো একটা চিঠি। তার মানে ভুল ঠিকানায় যাচ্ছে না চিঠিগুলো। এডওয়ার্ড হয়তো পাচ্ছে সেই চিঠি। ও ওয়াও! চিৎকার করে বলে উঠল অনুসুয়া। শূন্যে একটা চুম্বন ছুড়ে দিল অনুসুয়া। আমার নামও অনুসুয়া, ছাড়ছি আমি না। পাতালে লুকোলে সেখান থেকেও তোমায় টেনে বার করবো ডার্লিং। চুমু। सबने समझा लम्हा मुझको, तूने जाना दौर हूं तारा, मैं अंदर से कुछ और हूं तारा। कितनी नदियां ठहरी मुझ में, कितने दरिया मुझ में बहते, मुझको भी ये खबर कहां थी इतने चेहरे मुझ में रहते। इन चेहरों का भेद पड़ा है तारा, तूने वेद पढ़ा है। खामोशी की चादर ओढ़े चीख उगलता शोर हूं तारा, मैं अंदर से कुछ और हूं तारा।